আই লাভ ইউ। আব্রাহাম হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে ধরল একটি কালো গোলাপ। তার কণ্ঠে ছিল ভয়, লজ্জা আর অনির্বরতার সুর। মিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আব্রাহামের দিকে, যেন কোনো সিনেমার দৃশ্য বাস্তব হয়ে ধরা দিয়েছে তার সামনে। চারদিকে নীরবতা, হালকা বাতাসে মিতার ওড়না উঠছে। আব্রাহামের চোখে চোখ রাখতে মিতা দেখল সেখানে কোনো ঠাট্টা নেই, কোনো হালকা ভালো লাগা নেই, গভীর তীব্র দীর্ঘদিন ধরে জমে থাকা এক অনুভব। মিতা কিছু বলল না, শুধু পেছনে এক পা হেঁটে ফিসিয়ে গেল। তারপর খুব আস্তে পিস করে বলল, আমার হৃদয়ে কেউ আগে থেকেই ছিল এবং আছে, যার অস্তিত্ব এখনও আমার চারপাশে ঘুরে বেড়ায়। তবু আব্রাহাম হাত বাড়িয়ে রেখেছিল, ঠিক যেন এই অন্ধকার ভালোবাসার গোলাপের মতো। সে জানত যে হয়তো সে প্রত্যাখ্যান হবে, তবু অপেক্ষা করাই তার ভালোবাসার মূল মন্ত্র। আব্রাহাম সেই মুহূর্তে উঠে দাঁড়ালো, মিতার চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, আমি জানি আমার ভালোবাসা তোমার কাছে অন্যায় মনে হতে পারে। তোমার জীবনে একজন ছিল, আছে আর থাকবে। আমি তাকে সরাতে আসিনি। আমি শুধু চাই তুমি যাতে জানতে পারো এই পৃথিবীর এক কোণে কেউ আছে যে তোমার মুখে এক ফোঁটা হাসি দেখতে দিন কাটায়, যে রাতে তোমার বারান্দায় আলো জ্বলে ওঠে, নিঃশব্দে দূর থেকে তাকিয়ে থাকে। কেউ একজন আছে যে তোমার নামটা মনে মনে জপে, যেন তাতে তার মন শান্ত হয়। আব্রাহামের কণ্ঠ কেঁপে ওঠে, মিতার চোখে জল টলমল করে। আমি কোনো দাবি নিয়ে আসিনি মিতা। আমি জানি আদনান তোমার হৃদয়ে আজও আছে। আমি শুধু আমার ভালোবাসার ভারটা তোমার সামনে রাখলাম। তুমি যদি চাও আমি চলে যাব, কিন্তু জেনে রেখো আমি সত্যি ভালোবেসেছি তোমাকে। এই কথাগুলো বলেই আব্রাহাম পেছন করে হাঁটতে শুরু করলো। আর মিতা, সে একটুও নড়ল না। শুধু বুকের ভিতর একটা শব্দ হলো, আবার কেউ মিতাকে ভালোবেসেছে, কিন্তু কেন? মিতা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আব্রাহামের পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। মিতা শুধু পাকা বারান্দার দিকে তাকিয়ে থাকে, যেন চোখের সামনে একটাই দৃশ্য, আব্রাহামের চলে যাওয়া। একটা দীর্ঘশ্বাস বুক ছিঁড়ে বাহিরে আসে। তার চোখে জল জমে, কিন্তু সে মুছে ফেলে। কোনো কিছু বলে না, কিছু ধরে রাখার চেষ্টা নেই, শুধু দাঁড়িয়ে থাকে নির্বাক, নীরব, নিস্তব্ধ অবস্থায়। চারদিকে সন্ধ্যার রং গাঢ় হয়ে আসে। হালকা ঠান্ডা হাওয়া মিতার চুল এলোমেলো করে দেয়। আর মিতা ভাবতে থাকে, ভালোবাসা কি সত্যি একবারই আসে, নাকি কিছু ভালোবাসার নিঃশব্দে একতরফায় বেঁচে থাকে মনের গভীরে। ঠিক তখনই মিতার মোবাইলটা বেজে উঠল। মিতা চমকে তাকালো স্ক্রিনের দিকে। গতকাল যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বার থেকে কল এসেছে। অপরিচিত, অচেনা, অথচ আজ বেশি পরিচিত লাগছে। মিতার হাত কাঁপছিল, কি করবে বুঝে উঠতে পারছিল না। তবুও সাহস করে কল রিসিভ করলো। ওপাশে প্রথমে কিছুক্ষণ নীরবতা, শুধু নিঃশ্বাসের শব্দ বেশি এলো ভারী স্পষ্ট। তারপর সেই কণ্ঠস্বর, বরাট এক সুরে, যা শুনেই মিতার বুকের ভিতর ধক করে উঠল। ভুলে গেছো নাকি আজ আমাদের দেখা করার দিন? পার্কে আসবে, ঠিক যেমন সময়ে আসতে বলা হয়েছে। আমি অপেক্ষা করব মিতা। এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল যেন। মিতা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কলটা কেটে গেছে, কিন্তু কণ্ঠটা রয়ে গেছে বাতাসে, দেওয়ালে, তার মস্তিষ্কে। তার মাথার ভিতরে এখনো ঘুরছে সে কণ্ঠ, আমি অপেক্ষা করব মিতা। সে কি যাবে? কে মানুষটা? কি বলতে চায় মিতাকে? বয়ার কৌতূহল এসে চেপে ধরে মিতার বুকের উপর। পেছনের বারান্দা দিয়ে সূর্যের আলো এক পালি করে বিছানায় পড়েছে। মিতা সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে, ভবিষ্যতের সবচেয়ে অজানা বিকেলের অপেক্ষায়। পার্কে যাওয়ার আগে এক মগ কফি বানালো। তারপর এক নিঃশ্বাসে কফিটা শেষ করে মিতা বেরিয়ে পড়ে। পা চালিয়ে চলে যায় ঠিক ওই পার্কে, যেখানে আজ তার এক অজানার সঙ্গে দেখা হওয়ার কথা। পৌঁছে দেখে পার্কটা প্রায় শুনশান। গাছের ছায়া শুয়ে যাচ্ছে পাথরের বেঞ্চগুলোতে। একটা বাচ্চা দোয়েল পাখি ডালে বসে ডানা চাপটাচ্ছে। সব কিছু স্বাভাবিক, অথচ মিতার মনে হচ্ছে কিছুই স্বাভাবিক নয়। তারপর একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে। তারপর মিতার কাউকে কিছু জানাতে পারেনি। দুদিন কেটে গেছে। সাইমা পাগলের মতো রাস্তায় ছুটছে। আব্রাহাম পাগল হয়ে গেছে। সে হাসপাতাল, ক্যাম্পাস, পার্ক, কোনো জায়গা বাদ রাখেনি। যেখানেই মিতা যেতে পারত সব কানে খুঁজে চলেছে। তোর সাথে কোনো ঝগড়া হয়েছিল? সাইমা রাগে কেঁপে উঠে বলল। আব্রাহাম মাথা ঝাঁকালো। না তো। প্রপোজালের বিষয়টা চেপে যায় আব্রাহাম। হঠাৎ করে মানুষটা উবে যায় না আব্রাহাম। সাইমার গলা ভেঙে এলো। অবশেষে তারা পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ প্রথমে নিখোঁজ ডায়েরি নেয়,
তারপর অনুসন্ধান শুরু হয় মিতার মোবাইল লোকেশন, সর্বশেষ কল রেকর্ড, এমনকি সিসিটিভি ফুটেজ খুঁজে। সেখানে এক চমকে ওঠার মতো দৃশ্য ধরা পড়ে। পার্কে ঢোকার মুখে মিতা দেখা করেছে এক মুখ ঢাকা লোকের সঙ্গে। মিতা স্বাভাবিক ভঙ্গিতে সেই ব্যক্তির সঙ্গে হাঁটতে শুরু করে। মেন রোডে আসতেই ওদের আর ট্র্যাক করা সম্ভব হয়নি, কারণ সিসিটিভি ফুটেজের ব্যবস্থা নেই সেখানে। সেদিনের পর থেকে মিতা আর ফিরে আসেনি। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর উদ্ভ্রান্তের মতো হাসছিল আব্রাহাম। এমন সময় মনে হলো একজন মানুষের কথা, যে কিনা মিতাকে পাওয়ার জন্য যে কোনো কিছুরই শরণাপন্ন হতে পারে। আব্রাহাম পাগলের মতো দৌড়ে অ্যাডামের বাড়ির দিকে ছুটে যায়। তার মন যেন জ্বলন্ত আগুন, গলতে থাকা ইস্পাতের মতো। মিতা ছাড়া সে কিছুই ভাবতে পারছে না। মিতার নিখোঁজ হওয়া তাকে প্রায় পাগল করে দিয়েছে। রাগ আর শঙ্কার মিশ্রণে সে কিছুই ভাবতে পারছে না। অ্যাডামের বাড়ির সামনে এসে দাঁড়ালো আব্রাহাম। তার হাতের কোণ দিয়ে রক্ত ঝরছে, চোখে রক্তের চেয়ে বেশি অন্ধকার। সে অ্যাডামের বাড়ির দরজায় থামল। মিতা কোথায়? আব্রাহাম গর্জে উঠল। অ্যাডাম কাঁপতে কাঁপতে সামনে আসে, তার চোখে ভয় আর অবাক হওয়ার মিশ্রণ। আমি জানি না আব্রাহাম, আমি সত্যি জানি না। কথা বলার সময় অ্যাডামের গলাটা কাঁপছিল। আব্রাহামের হাতের কোণই তীব্রভাবে অ্যাডামের গালে আছড়ে পড়ে। কোথায় মিতা? আব্রাহামের গলা প্রায় ভেঙে গেছে, চোখে আগুন, যেন সে কোনো মানুষ নয়, একখণ্ড হিংস্র ভয়ঙ্কর জন্তু হয়ে উঠেছে। অ্যাডাম অবাক হয়ে তার গালে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। এমন করছো কেন? আমি জানি না তো মিতা কোথায়, অ্যাডাম কাঁপতে কাঁপতে বলল। আব্রাহাম এক পলক না ফেরাতেই আবার তার গাল থেকে চোখ সরিয়ে অ্যাডামকে মারতে গেল। আব্রাহাম মনের মধ্যে ক্ষোভ আর হতাশার আগুন নিয়ে অ্যাডামের দিকে ঝাঁপিয়ে পড়ে। তার হাতের প্রতিটি আঘাত যেন ছিল মিতাকে হারানোর যন্ত্রণার প্রতিফল। সে আর কিছু ভাবতে পারছিল না, শুধু মিতাকে ফিরে পেতে হবে। তবে ততক্ষণে অ্যাডামের কাঁধে ঠান্ডা হাত পড়ল। পুলিশ এসে উপস্থিত হয়েছে। পুলিশের একজন অফিসার এসে আব্রাহামের হাত থামিয়ে দেয়। তুমি কি করছো? চলো আমাদের সঙ্গে আসো। অফিসারের কণ্ঠে ছিল এক ধরনের কঠোরতা, যার অর্থ আর নিজের হাতে তোলা যাবে না। আব্রাহাম কিছু বুঝে ওঠার আগেই পুলিশের হাত তার কাঁধে পড়ল এবং সে বাধ্য হয়ে তাদের সঙ্গে যেতে শুরু করলো। অথচ তার মন শরীর শুধু মিতার দিকে ছুটে যেতে চাচ্ছিল। অ্যাডামের পরিবার পুলিশকে জানিয়েছিল সব কিছু। সময় মতো পুলিশ পৌঁছেছে বলে, নয়তো বড় ধরনের অঘটন ঘটতে পারত। পুলিশ স্টেশনে আব্রাহামের নামে মামলা করা হলো। আব্রাহাম এই মুহূর্তে শুধুমাত্র মিতার চিন্তা করছিল, কিন্তু তার ভিতরের যন্ত্রণা, হতাশা আর ভয়ে সে নিজের ভুল বুঝে উঠতে পারছিল না। মিতার জন্য তার টান, তার ভালোবাসা, ওকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা তাকে এতটা অন্ধ করেছিল যে সে বুঝতেই পারেনি তার এই হিংস্র প্রতিক্রিয়া কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। মিতার মনে হলো কেউ যেন তার নরম গালে আঙ্গুলের পাঁচালিতে গল্প লিখছে। নরম আদুরে ছোঁয়া। ঘুমের নেশা তখনও ভাঙেনি। চোখ খুলতে ইচ্ছে করছে না, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত টান, এক অজানা কৌতূহল কাজ করছে। কে ছিল তাকে এমন মমতায়? এমন অনুভূতি তো সে শুধু স্বপ্নে পেয়েছে আদনানের ছোঁয়ায়। হঠাৎই মনের ভিতর প্রশ্ন জাগে, সে কি এখনও বেঁচে আছে? যদি মরে যেত তবে এই অনুভব এত বাস্তব হতো না। হতো? মিতা চোখ না খুলেই শ্বাস আটকে রাখার চেষ্টা করল, কিন্তু তৎক্ষণাৎ অনুভব করলো কেউ যেন ওর গলার কাছে মুখ গুজে আছে। তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার ত্বক। অদ্ভুত শিহরণ নামছে মেরুদণ্ড বেয়ে। মনের মধ্যে ঝড় বয়ে যায়। এই নিঃশ্বাস, এই ঘ্রাণ, এত চেনা, এতটা আপন। মিতা ভয়ে আবেগে চোখ মেলে তাকাতে চায়, কিন্তু চোখ দুটো যেন খুলতে চাইছে না। তার সমস্ত অস্তিত্বে কেবল একটাই প্রশ্ন গুঞ্জন তুলছে। মিতা অনেক চেষ্টার পর চোখ খুলে তাকাতেই বুঝতে পারল সে কারো বাহুডোরে বন্দি। আলো আঁধারের মাঝে ঠিক স্পষ্ট দেখা যায় না, কিন্তু গায়ের গন্ধটা পরিচিত, পুরনো চেনা এক ঘ্রাণ। হুট করে চোখের কোণ ভিজে উঠল মিতার। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। বুকের মধ্যে জমে থাকা কষ্ট, অভিমান আর ভালোবাসা সব যেন একসঙ্গে গলে জল হয়ে বেরিয়ে এলো। মানুষটা বুঝতে পারল কি না কে জানে, কিন্তু তার বাহু আলগা থেকে আরও জোরে মিতাকে আঁকড়ে ধরল, যেন পৃথিবীর কোনো শক্তি আর মিতাকে তার থেকে আলাদা করতে পারবে না। আর ঠিক তখনই এক গাঢ় কণ্ঠ ছুঁয়ে গেল মিতার কানের পাশ দিয়ে। আর কাঁদিস না মিতা, তোর ভালোবাসা তোর কাছে ধরা দিয়েছে এবার। মিতার হৃদয়ে যেন ধ্বনিত হলো হাজারটা ধূপধাপ শব্দ। আবার থেমে গেল সব, কারণ নিস্তব্ধতায় গলে যাওয়া ভালোবাসার নাম আদনান। সূর্যলোকের সোনালি আলো পর্দার ফাঁক গলে ধীরে ধীরে এসে পড়ছিল মিতার মুখে। সে কোমল উষ্ণতায় মিতার চোখ খুলে গেল। চোখ দুটো আধবোঝা, মাথাটা ভারী হয়ে আছে। কিছুক্ষণের জন্য সব কিছু অস্পষ্ট মনে হচ্ছিল,
ধীরে ধীরে উঠে বসলো বিছানায়। আশপাশটা দেখল। নরম বিছানা, কাঠের তৈরি একটা সাদামাটা টেবিল, জানালার পাশে একটা বইয়ের তাক। ঘরটা অপরিচিত, কিন্তু যেন কোথাও একটা অনুভূতি ছড়িয়ে আছে বাতাসে। হুট করে মনের ভিতর কেঁপে উঠল একটা স্মৃতি। আদনান। কাল রাতে আদনান ছিল। আদনান তাকে জড়িয়ে ধরেছিল, বলেছিল, তোর ভালোবাসা তোর কাছে আবার ধরা দিয়েছে। মিতা হন্তদন্ত হয়ে পাশ ফিরে তাকালো। না, কেউ তো নেই। বিছানার ওপাশে শুধুই শূন্যতা। যেন রাতে সে উষ্ণতা, সে অস্তিত্ব, সে কণ্ঠ সবই যেন একটা গভীর স্বপ্ন ছিল। হৃদয়ের গভীরে গেঁথে থাকা কোনো মায়াবী আচ্ছাদন। মিতার বুকটা হঠাৎ ভারী হয়ে এলো। নিজেকে প্রশ্ন করল, তাহলে কি সবটাই তার কল্পনা ছিল? মিতার ভিতরে টানাপোড়ন, দ্বিধার বিস্ময়ের মাঝে দরজায় হালকা নখ হয়। মুহূর্তে মিতার ভাবনার জাল ছিন্ন হয়। কামিন। মিতা পায়ে ফিস করে বলল। দরজা খুলে এক 40-এর কোঠায় বয়সী, গাঢ় বাদামি শেপের অ্যাপ্রন পরা এক ভদ্র মহিলা নাস্তার ট্রলি ঠেলে ঘরে ঢুকলেন। মুখে নরম হাসি, আচরণের সাবলীল সৌজন্যতা। তিনি মিতাকে একবার দেখে বুঝে ফেলেন, মেয়েটা খুব গড় কোনো ধরনের। শুভ সকাল ম্যাম। স্যার বলেছেন আপনি যেন ফ্রেশ হয়ে নাস্তা করে নেন। ট্রলিতে আজকে নাস্তা সাজানো আছে, খেয়ে নেবেন। মিতা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। স্যার? কে স্যার? কে এ নারী? আদনান নাকি অন্য কেউ? হুট করে মিতার চোখে জল চলে আসে। চোখ দুটো মুছে মিতা হালকা গলায় বলল, আপনি কি বলতে পারবেন আমাকে এ বাড়িতে কে এনেছে? তার পরিচয় কি? নারীটি মাথা নিচু করে নম্রভাবে বলল, আমাকে কিছুই বলা হয়নি ম্যাম। আমি এই বাড়ির একজন কর্মচারী। আমাকে শুধু আপনাকে যত্নে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এটাও বলেছেন আপনি যেন আজ বিশ্রাম নেন। মিতা ধীরে ধীরে ট্রলির কাছে এগিয়ে গেল। ট্রলিতে তখন ধোয়া ওঠা কফি, ব্রেড অমলেট, এক বাটি ফল। চোখ গেল সে ছোট নোটের দিকে। কাপা হাতে নোট হাতে নিল মিতা। ততক্ষণে নারীটি চলে গেছে। ধীরে ধীরে নোটটি খুলে মিতা চোখ রাখতেই এক পরিচিত হাতের লেখা ভেসে উঠল। বুকের ভেতর কেমন যেন ধকধক করে উঠল ওর। চিরকুটে লেখা, তোমার ঘুমের মাঝে তোমায় ছুঁয়ে থাকা আমার প্রিয় অভ্যাস। তুমি জানো না, আজ ভোরে কতবার তোমার চোখের পাতায় চুমু খেয়েছি। আজ না হয় একদিন বিশ্রাম নাও, রানী। আমার রাজ্যের সব ব্যস্ততা আজ তোমার জন্য বিরতি নিয়েছে। রাতে দেখা হবে, নিজের খেয়াল রেখো। চিরকুটের নিচে কোনো নাম নেই, শুধু একটা ছোট্ট ছবি আঁকা। একটা অর্ধেক চাঁদ আর তার পাশে ছোট্ট মেঘ। চাঁদটাকে মেঘটা আড়াল করে রেখেছে। মিতা চিরকুটটা বুকে চেপে ধরে ফেলল, ওর ভেতরটা এলোমেলো হয়ে গেল। এই আদুরে গলায় কে শব্দ লিখেছে? আদনান, না অন্য কেউ, যে ওর হৃদয়ের গোপন গলি চিনে গেছে? মিতা এক গভীর গোলকধাঁধায় আটকে গেছে। না চাইতেও এক অদ্ভুত জটিল অনুভূতির জালে। এই ঘর, এই অচেনা পরিবেশ, আর সেই চিরকুট, সব মিলে এক রহস্যময় কুয়াশার চাদর ওকে আড়াল করে ফেলেছে। মিতা চাইছে সেই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে। যুক্তিবাদী, কঠিন বাস্তবতার ভিত গড়ে ওঠা একজন চিকিৎসক হয়ে এসব রহস্যময়তা, অনুভূতির টানাপোড়েন, স্বপ্ন আর স্মৃতির আবেশে জড়িয়ে পড়াটা যেন অসম্ভবই। তবু সে কি না ভাবতে বসেছে সেই অচেনা মানুষটিকে, যার মুখও এখনো স্পষ্ট হয়নি। এমনকি সেই স্পর্শ, সেই চিরকুট সব যেন স্বপ্নের মতো মায়ামো। কিন্তু মায় জড়ানো তো মিতার স্বভাব নয়। আমি তো এমন মেয়ে নই, নিজেকে নীরবে বলল মিতা। আর তখনই আদনানের কথা মনে পড়ে গেল। তীব্র কষ্টে বুকটা কেঁপে উঠল। আদনান, তুমি কি সত্যিই ফিরে আসতে পারবে? এই প্রশ্নটা বারবার মিতার মনে ধাক্কা খাচ্ছে। একজন ডাক্তার প্রাণ আর মৃত্যুর সীমারেখা যারা স্পষ্ট করে চেনে, তাদের জন্য এই প্রশ্ন অবান্তর, হাস্যকর। কিন্তু আজ সেই নিজের যুক্তিবোধকে প্রশ্নবিদ্ধ করছে। একজন মৃত মানুষ ফিরে আসে না এটা তো জানি। তাহলে এই অনুভূতি, এই গন্ধ, এই কণ্ঠস্বর, এই চিরকুট? মিতা যেন হারিয়ে গেছে এক অলৌকিক ধাঁধার ভিতর, যেখানে বিজ্ঞান আর হৃদয়ের সংঘর্ষে জন্ম নিচ্ছে এক অদ্ভুত কল্পনার জাদু। সে নিজের কপাল চেপে ধরে ফিসফিস করে বলল, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এবং ঠিক তখনই বাতাসে কোথা থেকে যেন আদনানের হাসির শব্দ ভেসে এলো। নাকি কেবল মিতার কল্পনামাত্র? আন্ডারস্কোর। এদিকে আব্রাহাম থানা থেকে বের হয়েছে। সাইমা ওর জামিন করিয়েছে। গাড়ি চলছিল। গাড়ির জানালার ধারে বসে থাকা আব্রাহামের চোখ তখনও ঘোলাটে, ক্লান্ত, আর গভীর আশঙ্কায় ডুবেছিল তার মস্তিষ্ক। শহরের আলো ঝলমলে রাস্তা পেরিয়ে গাড়ি যখন একটা নির্জন রাস্তায় উঠল, হঠাৎ আব্রাহাম নিচু গলায় বলল, সাইমা, আমার কেন জানি মনে হচ্ছে, আমার পুরনো শত্রুদের মধ্যে কেউ ফিরে এসেছে। সাইমা চমকে তাকালো ওর দিকে।
কি বলছো তুমি? আব্রাহাম চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ করে থেকে বলল, প্রতিশোধ নিতে তারা ভুলে না। আমি অনেকের ক্ষতি করেছি একসময়, বিশেষ করে যারা সৎ পথে চলত। আমি তাদের ক্ষতি করেছিলাম। এখন মনে হচ্ছে তাদের মধ্যে থেকে কেউ মিতাকে কিডন্যাপ করেছে। আমার হৃদয়টাকে ছিঁড়ে প্রতিশোধ নিতে। সাইমার কণ্ঠে উদ্বেগ আর হতাশার মিশেল। তাতে কি তাদের স্বার্থ হাসিল হবে? মিতার মতো একজন নিষ্পাপ মানুষকে কষ্ট দিয়ে কি পাবে তারা? আব্রাহাম গভীর নিঃশ্বাস ফেলে বলল, প্রতিশোধ অন্ধ হয় সাইমা। তারা চায় আমি মিতাকে হারানোর আগুনে পড়ি, আমি কাঁদি। মিতাকে কষ্ট দিয়ে আমার বুকটাকে চিরে ফেলতে চায় ওরা। এবার কি করব আমরা? সাইমা প্রশ্ন করল। আব্রাহাম জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওদের খুঁজে বের করব। মিতাকে ফেরাব, হোক সে যত বড় শত্রুই। আব্রাহাম বাড়ি ফিরতেই তার চোখে পড়ল একটি পার্সেল, যেটি বেনামি ঠিকানা থেকে এসেছে। অবাক হয়ে সে পার্সেলটি খুলল। এক লহমায় তার চোখ ছানাবড়া হয়ে গেল। ছবিটিতে মিতা, একজন পুরুষের বুকের মাঝে লেপ্টে আছে, চোখ বন্ধ। মিতার চেহারায় যেন অস্বাভাবিক কিছু ছিল না। ছবিটি দেখে আব্রাহামের বুকটা যেন থমকে গেল। এক মুহূর্তেই তার ভিতরে এক অদ্ভুত রাগের আগুন জ্বলে উঠল। মাথার মধ্যে খারাপ চিন্তা ভর করল, আর তারপর মুহূর্তেই তিনি ঘর ও বাসার জিনিসপত্র ভাঙচুর শুরু করলেন। সাইমা তার ঘর থেকে শব্দ শুনে বের হয়ে আসতেই দৃশ্যটি দেখে, সাইমা দ্রুত আব্রাহামকে থামানোর চেষ্টা করে। তার চোখে ভয়, হৃদয়ে দুশ্চিন্তা। কিন্তু কোনোভাবেই আব্রাহামকে শান্ত করা যাচ্ছে না। তার মাঝে এক অদৃশ্য দুঃখ, রাগ আর কষ্ট যেন মিশে গেছে। সাইমা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আব্রাহামের চোখে সেসব তেমন কোনো প্রভাব ফেলছে না। হৃদয়ের ক্ষোভ আর মনের ভেতর চলা অশান্তির ঝড় তাকে শান্ত হতে দিচ্ছে না। রাত 12টা বাজে, আব্রাহাম বারান্দায় বসে আছে। তার চোখ ছাদের দক্ষিণ দিকে, যেখানে একসময় সে মিতাকে প্রপোজ করেছিল। সেই জায়গাটিই ছিল তাদের সম্পর্কের অমূল্য মুহূর্ত। আর তারপর থেকেই মিতা নেই, হারিয়ে গেছে। আব্রাহামের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। একটা মানুষ কিভাবে এমন করে হারিয়ে যেতে পারে? এই ভান্নাতেই তার কপালের শিরাগুলি ফুলে উঠল, চোখের কোণে অশ্রু জমে আসছে। হঠাৎ তার মোবাইল ফোনটি বেজে উঠল। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। এক মুহূর্তে আব্রাহাম চট করে কলটি রিসিভ করল। তার মনে যেন কোনো অজানা আশা জেগে উঠল। এটা হয়তো মিতার খবর, হয়তো তার সন্ধান পাওয়া যাবে। হ্যালো, আব্রাহাম। আব্রাহাম হঠাৎ সন্দেহভাজন হয়ে পড়ে, তার মনে হাজারো প্রশ্ন। খুবই সতর্কভাবে প্রশ্ন করল, কে তুমি? এক মুহূর্তের জন্য দুটি ঘরটাকে ম্লান করে দেয়। ওপাশ থেকে এক দীর্ঘ হাসির আওয়াজ ভেসে আসে, যেন তাতে কোনো অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। মুহূর্তের মধ্যে আব্রাহামের মস্তিষ্কে ছুটে চলে একাধিক চিন্তা। এমন হাসি কি সে কখনো শুনেছে? কেন মনে হচ্ছে কণ্ঠটা পরিচিত? আরও খানিকটা চেষ্টা করার পর, আব্রাহামের মস্তিষ্কে আলোর ঝলকানির ন্যায় একটি নাম ভেসে উঠল। বেশ পরিচিত একটি নাম মনে আসে। তার চক্ষু বিস্ময় বিস্ফারিত হয়ে ওঠে। অপর দিকে হাসি থেমে যায়। ওপাশ থেকে আসা কণ্ঠস্বর আরও একবার শোনা যায়। আমাকে চিনতে পারছো না? ভেরি সেড। তবে শুনে আনন্দিত হলাম যে আমার কোনো স্মৃতি তোমার মনে নেই। এক মুহূর্তের জন্য আব্রাহাম যেন স্তব্ধ হয়ে যায়, সে যেন পুরোপুরি সাপোর্ট হারিয়ে ফেলেছে। তার কথা যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, এ যেন এক এলোমেলো মুহূর্ত। প্রতিশোধ নিতে চাইছিস? আব্রাহাম অবশেষে অস্ফুট স্বরে প্রশ্নটি করে। পাশ থেকে হালকা হাসির শব্দ শোনা যায়। বাহ, চিনতে পেরেছ তাহলে। প্রতিশোধ নিতে চাওয়াটা অপরাধের বিষয়? যদি অপরাধের বিষয় হয়ে থাকে তাহলে তো তোমার অপরাধ আমার করা অপরাধের চেয়েও বড়। মনের মধ্যে হাজারো আবেগের ঝড় বয়ে যেতে থাকে আব্রাহামের। মাথার মধ্যে একে একে ছুটে চলে কিছু অস্বস্তিকর স্মৃতি, কিন্তু এখনো কোনো কিছু পরিষ্কারভাবে তার মস্তিষ্কে পৌঁছাচ্ছে না। মিতা যখন সত্যিটা জানতে পারবে তখন? আব্রাহামের কণ্ঠে অসহায়, উদ্বেগ কাজ করছে। মনে মনে সে ভাবছিল, কিভাবে মিতা জানবে? কিভাবে সে তার পরিস্থিতি বদলাবে? সে কি এই রহস্যের জাল ভেদ করতে পারবে? অপেক্ষা না করে ওপাশের কণ্ঠ আরও গভীর হয়ে ওঠে। মিতাকে নিয়ে ভাবার জন্য আমি আছি আব্রাহাম। অনেক চিন্তা করেছ ওকে নিয়ে। আর নয়, এবার নিজেকে নিয়ে ভাবো কি করবে তুমি? এবার যে তোমার পালানোর কোনো পথ নেই। এই কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কল কেটে যায়। আব্রাহামের হৃদয় ধক করে ওঠে। পুরো ঘর যেন তার ওপর চেপে বসে। তার সমস্ত শরীর এক চরম অস্থিরতায় ভরে যায়। মনে মনে এক নীল গভীরতা তাকে গ্রাস করে নেয়।
মনের মধ্যে একটি প্রশ্ন ঢুকছে, আদনান কি আসলেই বেঁচে আছে? তাড়াহুড়া করে আব্রাহাম সাইমার রুমের দরজায় জোরে নক করে। সাইমা দরজা খুলতেই আব্রাহামের মুখ থেকে বেরিয়ে আসে বিভীষিকার মতো শ্বাস। তাড়াহুড়ো করে বলতে লাগলো, আদনান বেঁচে আছে সাইমা, ও এবার আমাদের কিছুতেই ছাড়বে না। মিতাকে যেহেতু ওর দখলে নিয়ে ফেলেছে তাহলে আর কোনোভাবেই আদনানকে আটকানো যাবে না। সাইমা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখ থেকে অচেতন ভাষা বের হয়ে আসে। তুই কি পাগল হয়ে গেছিস? আদনান মরে গেছে। আব্রাহাম তীব্র এক হাহাকার দিয়ে উত্তর দেয়, আদনান মরেনি, ও সেদিন মরেনি। এই কথা বলার পর সাইমার চোখে বিস্ময়ের ছায়া পড়ে। তার মস্তিষ্কের কোণে কোন এক অজানা গাঢ় সত্যি ভেসে ওঠে। কণ্ঠ শূন্য হয়ে যায়। একটি নিঃশ্বাস, একটা শূন্যতা, এরপর আর কিছুই মাথায় ঢুকছে না সাইমার। মিতা বসে আছে একটি অন্ধকার কক্ষে। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে বাতাসের গুঞ্জন কানে আসে, হয়তো কোনো ফাঁক দিয়ে ঢুকে পড়ছে। কক্ষে কোনো জানালা নেই, একপাশে একটি কাঠের চেয়ার, আর মিতার চোখে বাধা পড়েছে একরাশ দ্বিধা, ভয় আর কৌতূহলের মিশ্র রূপ। ওর হাতে নেই কোনো মোবাইল, দেয়ালে ঘড়ি নেই। সময় কতটা পেরিয়েছে তা জানার উপায় নেই। কেবল অনুভব করছে, এক অনন্ত প্রতীক্ষা যেন ওকে গিলে খাচ্ছে। আচ্ছা, মানুষটা কি আদনান? না, আদনান হতে পারে না। নাকি ওকে নিয়ে কোনো খেলা হচ্ছে? আমি পাগল হয়ে যাচ্ছি না তো? মিতা নিজেকেই নিজে প্রশ্ন করে। ঠিক সেই মুহূর্তে দরজার কবজায় টান পড়ে। ধীরে ধীরে দরজাটি খুলে যায়। অন্ধকার ঘরের বুক চিরে খানিকটা চাঁদের আলো এসে পড়ে। চোখ কুঁচকে যায় মিতার। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির অবয়ব স্পষ্ট না হলেও শরীরের গড়ন, ভঙ্গিমা, হেঁটে আসার ঢং সব যেন খুবই চেনা। মিতার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মানুষটা সামনে এসে দাঁড়ায়। চাঁদের টিমটিম আলোয় আবছা দেখা যায় সেই মুখ। মিতা স্তব্ধ, চোখ জলে ভিজে যায় নিমেষেই। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আদনান। চোখে সেই চিরচেনা কোমলতা, ঠোঁটের কোণে মুচকি হাসি। অনেক অপেক্ষা করিয়েছি তোকে, মিতা। কিন্তু আজ, আমি ফিরে এসেছি। শুধুমাত্র তোর জন্য। মিতা কথা বলতে পারে না। শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে ওর রাজ্যের হারিয়ে যাওয়া রাজাকে। মিতার চোখে জল, কিন্তু সেই জলের নিচে চাপা পড়ে আছে একরাশ দ্বিধা, সন্দেহ, আর কিছু ভয়ানক প্রশ্ন। এই মানুষটা আদৌ আদনান তো? মিতার অবচেতন মন জোরে চিৎকার করে উঠতে চায়। না, এটা আদনান নয়। কারণ, জানাজার আগে শেষবারের মতো যে মুখটা দেখেছিল, সেই মুখ আজকের এই মুখের সঙ্গে মেলে না। মিতার জন্য আদনানের চোখে ছিল অসীম প্রশান্তি, মুখে ছিল এক স্নিগ্ধ হাসি, বুক ভরা ভালোবাসা। কিন্তু এই মানুষটার চোখে রহস্য কিছু আছে। চোখ যেন আড়াল করে রেখেছে এক ধূসর প্রহেলিকা। চোখে ভালোবাসা আছে ঠিকই, তবে সঙ্গে আছে শীতলতা। এক ধরনের হিসেবি আচরণ। মিতা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বুক ধড়ফড় করছে, কিন্তু মুখে রেখে দিল এক নিস্তরঙ্গ শান্ত ভাব। আপনি কি সত্যি আদনান? পুরুষটি এগিয়ে এসে মিতার চোখের দিকে চেয়ে মৃদু হাসল। তুমি এখনো সন্দেহ করছো আমাকে, মিতা? তোমার ভালোবাসার জোর এত ফুরবল? ভালোবাসার শক্তি ছিল বলেই আজও বেঁচে আছি। কিন্তু এই মুখ, এই শরীরের গন্ধ, এই চোখের ভাষা, এগুলো সব চেনা হলেও কোথাও একটা ভিন্নতা আছে। আপনি আদনান নন। পুরুষটি এবার ঠোঁটের কোণে তির্যক হাসি টেনে বলল। তুমি সবসময়ই এমন ছিলে, মিতা। একবারে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তোমার। কিন্তু ভুলে যাচ্ছ একটা কথা। আদনান এখন আর কেবল আদনান নয়। মিতার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে এক পা পিছিয়ে এলো। আপনি কে? আমার সঙ্গে খেলছেন কেন? আদনান কি সত্যিই? পুরুষটি এবার এক ধাপ এগিয়ে এসে কানে ফিসফিস করে বলল। খেলাটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, মিতা। তুমি শুধু দেরিতে ঢুকেছ এই মঞ্চে। এবার তোমার পালা, সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার। আলোটা হঠাৎ নিভে গেল। হয়তো কোনো উড়ো মেঘ চাঁদকে আড়াল করে ফেলেছে। মিতা নিঃশব্দে দাঁড়িয়ে থাকল। অন্ধকার আর নিজের কান্নার আওয়াজে ভরে উঠল চারপাশ। মানুষটা চলে যায়। মিতা তখনও দাঁড়িয়ে আছে অন্ধকারে। মিতা তখন চোখের জল মুছতে যাচ্ছিল, রুমের আলো জ্বলে উঠল। সেই মুহূর্তে মিতার সামনে দাঁড়িয়ে গেল এক অচেনা পুরুষ। তার শারীরিক গড়ন, উচ্চতা, গায়ের গন্ধ, সবকিছু যেন আদনানের মতো। কিন্তু চেহারা একেবারেই আলাদা। মিতা স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। কিছু একটা অদ্ভুত লাগছিল, যেন সময় থেমে গেছে। পুরুষটি একটু এগিয়ে এসে মৃদু হাসল। তার চোখে আছে এক ধরনের জাদুমন্ত্র, যেন সে জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
আপনাকে যত জেনেছি ততই মুগ্ধ হয়েছি, মিস মিতা। কিন্তু এবার সচক্ষে আপনার উপস্থিত পর্যালোচনা দেখে প্রমাণ পেলাম। আমি নির্বাণ আহমেদ, সিনিয়র ইনভেস্টিগেটর ফ্রম সিআইডি। আপনার মৃত স্বামী আদনান সাহেবের কেসটা আমি দেখছি। মিতার গলার মধ্যে যেন কাটার মতো একটা কিছু বসে গেল। তার চোখ এক মুহূর্তে চকচক করে উঠল, তবুও ঠান্ডা দৃষ্টিতে পুরুষটিকে পর্যালোচনা করল। আমি বুঝতে পেরেছিলাম আপনি আদনান নন। কিন্তু আমাকে মাঝের কয়েকটা দিন আপনি ঘোরের মধ্যে রেখেছিলেন। যার কারণে হয়তো। মিতার কণ্ঠে ভয় ছিল, কিন্তু সঙ্গে ছিল অবিশ্বাসের প্রলেপ। তার মস্তিষ্কে যেন শক পুশ হল, কিন্তু কোনো কিছুই পরিষ্কার হচ্ছিল না। এই পুরুষটি আদনান সম্পর্কে কথা বলছে। আদনান যে এখন তার চোখের সামনে নেই। কিন্তু এতক্ষণ আদনানের অদৃশ্য উপস্থিতি তার চারপাশে ঘুরছিল যেন। হয়তো ভেবেছেন আদনান ফিরে এসেছে। আসলে আমিই চেয়েছিলাম যাতে আপনি সেরকমটা ভাবতে বাধ্য হন। নির্বাণ আহমেদের কথাগুলো মিতার মনে ঢেউয়ের মতো আছড়ে পড়ল, তবে কিছুতেই তার প্রভাব নিতে পারছিল না। আদনান সাহেবের কণ্ঠ, তার হাঁটাচলা সবটা আয়ত্ত করতে আমাকে বেগ পেতে হয়েছে। তবুও আমি পেরেছি। এটাই আমার সার্থকতা। আপনাকে বোকা বানানোর জন্য আদনান সাহেব যেই পারফিউম ব্যবহার করতেন, আমিও সেই পারফিউম ইউজ করেছি। যাতে আপনি মেনেই নেন যে আদনানের সঙ্গে আপনার দেখা হয়েছে। মিতা হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে। অচেনা মানুষটা কেন আদনান সেজেই ওকে বোকা বানাতে গেল? মানুষটা কি মানুষের অনুভূতি নিয়ে ব্রেইন গেম খেলতে পছন্দ করে? নির্বাণ হাসি থামিয়ে, সোজা চোখে মিতা দিকে তাকিয়ে বলল, হয়তো আপনার বিশ্বাস হবে না, তবে এখন আপনাকে সত্য জানাতে হবে, মিতা। কিন্তু প্রথমে আপনাকে এই সত্যিটা জানাতে হবে যে আদনান কিভাবে মারা গেছে। নির্বাণ ধীরে ধীরে রুমের জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের ধূসর আলোয় তার মুখে গম্ভীর ছায়া ফুটে উঠেছে। মনে হচ্ছে বহুদিনের গোপন সত্যের ভার আজই প্রথম স্বস্তিতে নামিয়ে রাখছে সে। আদনান সাহেবের মৃত্যু যতটা সহজভাবে দেখানো হয়েছিল, আসলে উনি ততটা সহজ মৃত্যু পাননি, মিস মিতা। প্রথমে পরিকল্পনা ছিল সড়ক দুর্ঘটনা। একটা ব্রেক ফেইল করানো হয়েছিল। আপনি তো জানেন, দুর্ঘটনায় তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। মিতার নিঃশ্বাস গলায় আটকে গেল। বুকের ভেতর কিছু একটা চেপে বসে আছে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় হসপিটালে নেওয়া হয় তাকে। রিপোর্টে লেখা হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু সেই স্যালাইনের ভিতর দিয়েই বিষ প্রবেশ করানো হয়েছিল। ধীরে ধীরে হৃদক্রিয়া বন্ধ হয়। পরিকল্পনামাফিক মৃত্যু, পরে যেটাকে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু দেখানো হয়েছিল। নির্বাণ থেমে গেল, যেন এক নিঃশ্বাসে বলা কথাগুলোর ভার সে নিজেই টের পাচ্ছে। মিতা স্তব্ধ, চোখের কোণ বেয়ে টুপটাপ করে পানি ঝরছে, অথচ মুখে কোনো শব্দ নেই। সে যেন ঠিক বিশ্বাস করতে পারছে না, আবার একরকম নিশ্চিত। মুহূর্ত কয়েক চুপ থেকে গলাটাকে পরিষ্কার করে ফিসফিস করে জিজ্ঞেস করল, এত বছর পর, এতদিন বাদে এই রহস্য উদ্ঘাটন হলো কি করে? তাছাড়া আমরা কেউই তো কেস করিনি। কেস করেননি, কিন্তু কেস হয়েছে। তবে আপনি এই কেস সম্পর্কে অবগত নন। আপনি রাশিয়ায় আসার 3 মাস পর আপনার শ্বশুর মামলার বাদী হয়ে কেস করেন। যদিও তখন পুলিশ ততটা মাথা ঘামায়নি। পরবর্তীতে কেসটা আমাদের ডিপার্টমেন্টে আসে। আর তা নিয়ে গত 6 বছর ধরে তদন্ত চলছে। এবং আমি এই কেস সলভ করতে সফল হয়েছি। নির্বাণ চোখ সরিয়ে আবার তাকালো মিতার দিকে। এবার তার চোখে ঝিলিক একটা যুদ্ধ জেতার মতো অভিব্যক্তি। নির্বাণের গলা এবার শক্ত হয়ে উঠল। আমি শপথ করেছি, মিস মিতা, এই হত্যার বিচার হবেই। তবে হত্যাকারীদের ধরার জন্য আপনার হেল্প আমার প্রয়োজন। আপনাকে ছাড়া তাদের কিছুতেই ধরতে পারবো না। মিতা চুপচাপ, ভেজা চোখে তাকিয়ে থাকে নির্বাণের দিকে। বুকের ভেতর থেমে থাকা প্রতিটা কান্না যেন আজ বেরিয়ে আসতে চাইছে। মিতা চেয়ারটায় সোজা হয়ে বসল। চোখ দুটো কঠিন হয়ে উঠেছে, ঠোঁট শক্তভাবে আটা। তার সারা মুখ জুড়ে প্রতিশোধ আর সত্য জানার আকাঙ্ক্ষা। খুনির নামটা জানতে পারি? নির্বাণ এবার জানালা থেকে সরে এলো। চুপচাপ ভঙ্গিমায় চেয়ার টেনে এনে মিতার মুখোমুখি বসল। তার দৃষ্টিতে অদ্ভুত এক গম্ভীরতা, যেন সে যা বলতে চলেছে তা ঝড় তুলবে সবকিছুর মাঝে। সব বলবো, তবে তার আগে আপনাকে একটা প্রমিস করতে হবে, মিস মিতা। কেমন প্রমিস? আপনি আমাকে কথা দিন, আমি যেভাবে বলবো, আপনাকে ঠিক সেভাবেই চলতে হবে। উইদাউট এনি কোশ্চেন। ইজ ইট ক্লিয়ার? মিতা কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল তার চোখের দিকে। তারপর গলা নিচু করে বলল, আমি কথা দিচ্ছি। আমি জানতেও চাই, বিচারও চাই। শুধু বলুন, কে?
কে করেছে? নির্বাণ একটুখানি মাথা নিচু করল, তারপর বলল, খুব শিগগিরই নাম জানবেন, কিন্তু সেই নাম উচ্চারণের আগে আপনাকে নিতে হবে এক কঠিন সিদ্ধান্ত। কারণ এই খেলাটা আপনি যতটা সহজ ভাবছেন, তার চেয়েও গভীর আর বিপজ্জনক খেলা। মিতার চোখ এবার আগুন হয়ে জ্বলছে। আমি সব রকম সিদ্ধান্ত নিতে রাজি। শুধু চাই সত্যটা সামনে আসুক। কারা আমার আদনানকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে? নির্বাণ মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে খেলাটা শুরু হোক। তাদের মাঝখানে যেন একটা অদৃশ্য চুক্তি স্বাক্ষর হলো। সত্যের সন্ধানে একসাথে হাঁটার, এবং প্রতিশোধের দাবিতে এগিয়ে যাওয়ার। জঙ্গলের গভীরে শেয়ালের মৃদু ডাক পরিবেশকে কাঁপাচ্ছে। রেইন ট্রির ছায়ায় ঢাকা ঘন জঙ্গল জুড়ে গা ছমছমে নীরবতা। হালকা বাতাস বয়ে যাচ্ছে, আকাশ মেঘে ঢাকা, যেন বৃষ্টি ঝরার জন্য অপেক্ষা করছে। ভাল্লুকটি ধীরে ধীরে পা বাড়াচ্ছে, তার নাক আগ্রহভরে বাতাসে কিছু খুঁজে বেড়াচ্ছে, মানুষের রক্তের গন্ধ পেয়ে সে অস্থির হয়ে উঠছে। হঠাৎ তার গতি বেড়ে গেল এক ঝটকায়। দূরে রক্তাক্ত শিকারটি স্পষ্ট হয়ে উঠল। ভাল্লুক দৌড়ে এগিয়ে গেল, তার শক্ত হাতের থাবা দিয়ে এক চরম আঘাত করল, প্রাণ হারালো মানুষটি। তবে খাবার ভক্ষণ করার আগেই গাছের ওপর থেকে ধীরে ধীরে নেমে আসল একটি লোহার খাঁচা, যা ভাল্লুকটিকে পুরোপুরি আবদ্ধ করে ফেলল। সে চিৎকার করে ছটফট করতে লাগল, গর্জন আর আওয়াজে জঙ্গল কম্পিত। তখন হঠাৎ করেই একটি গুলি ভাল্লুকের শরীরে প্রবেশ করল। ধীরে ধীরে সে অচেতন হয়ে পড়ল। বন্দি ভাল্লুকটিকে বড় একটি কাভার্ড ভ্যানে তুলে নিয়ে যাওয়া হলো, যেন কোনো গোপন পরিকল্পনার অংশ। এই দৃশ্য যেন কোনো রহস্যের সূচনা, যেখানে প্রাণের লড়াই আর অজানা অন্ধকারের সঙ্গে মানুষের ইচ্ছাশক্তির সংঘাত শুরু হতে যাচ্ছে। এনিথিং রং, মি? না না, মি, নিক, আজকের চালান পৌঁছেছে তো? ইয়েস। তাহলে যান। নিক কোনো শব্দ না করেই মাথা ঝুঁকিয়ে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে গেল। মি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে গেলেন, তার আঙুলে ধরা হাভানার সিগারেটটা নিঃশব্দে জ্বলছে। চোখ আটকে রইল বিশাল গ্লাসের জানালায়। সামনের গহীন জঙ্গল ঘিরে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন ভেতরে কি যেন ঘটতে চলেছে। এমন সময় মোবাইলটা বেজে উঠল। কল রিসিভ করতেই কণ্ঠটা বলল, স্যার, একটা আপডেট আছে। মিতার খবর পাওয়া গেছে? ধমকের সুরে প্রশ্ন করল। আসলে, তাহলে কি বালের গল্প শোনানোর জন্য কল করছ? নির্বাণ নাকি যেন ওই শালার নাম। সে আমার মিতাকে কি বোঝাচ্ছে? বুকে জড়িয়ে ছবি তোলে, আমাকে পাঠায় কেন? তোদের সাইবার টিম একটা লোকেশন ট্র্যাক করতে পারে না? এই তো কাজ তোদের। স্যার, বিষয়টা জটিল। নির্বাণ খুব হিসেবি মানুষ। সে যখন কাউকে টার্গেট করে, তখন তাকে ধ্বংস না করা পর্যন্ত ছাড়ে না। জাস্ট শাট আপ। নির্বাণ, ওর মতো লোক তো আমার পায়ের নিচে পড়ে থাকত। তুই টাকা খাস আমার কাছ থেকে, আর বলিস নির্বাণ কত ভয়ঙ্কর? এক গ্লাস হুইস্কি টেবিলে ছুঁড়ে ফেলে দাঁত চেপে ধীরে ধীরে বলল, মি নির্বাণকে আমি যেদিন চোখের সামনে দেখতে পাবো সেদিন ওর শেষ দিন। ও আমার মিতাকে ছুঁয়েছে, ওর হাত ভেঙে দেব। আজ রাতের মধ্যে মিতার লোকেশন আমার চাই। ইভেন যদি তোদের আমার প্রাণ নিতে হয়, আমি কেয়ার করি না। গট ইট? ইয়েস, মি। ফোন কেটে গেল। গ্লাস জানালার বাইরে বজ্রপাতের আলো এক ঝলকে মি চোখে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন ফুটিয়ে তুলল। পেছনে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরা নিঃশব্দে অপেক্ষা করছে পরবর্তী নির্দেশনার। শিকার শুরু হয়েছে। নির্বাণ জানালার ধারে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল। দূরে একটি কালো এসইউভি এসে থেমেছে। তার কাজ কালো, নম্বর প্লেট জাল। মুহূর্তে নির্বাণের বুকের ভেতর অজানা শঙ্কা খেলে গেল। মোবাইলটা হাতে নিয়ে দ্রুত একবার লোকেশন চেক করল। একটা নতুন সিগন্যাল ট্র্যাকিং চলছে, ওরা পেরেছে। মি এর লোকজন ওদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। নির্বাণের কপালে ভাঁজ, দাঁতে দাঁত চেপে বলল, এরা যদি আজ রাতে পৌঁছে যায়, তাহলে সব শেষ। এত বছর ধরে যতটা এগিয়েছি, সবকিছু মুছে যাবে। না, এখনই পালাতে হবে। এখনই। সে দ্রুত ঘুরে দাঁড়িয়ে মিতার ঘরের দিকে ছুটল। মিতা, হ্যাঁ, কি হয়েছে? কথা বলার সময় নেই। তোমার সব জিনিস গুছাও। এখনই বের হতে হবে। কেন, কি হয়েছে নির্বাণ? ওরা আমাদের লোকেশন পেয়ে গেছে। মি এর লোকজন এখানে আসছে। তাহলে কি হবে এখন? পালাতে হবে। এখনই। না হলে ওরা শুধু আমাদের না, এই গোটা তদন্তটা শেষ করে দেবে। আদনানের জন্য যা করেছি, তা বৃথা যেতে দেয়া যাবে না। মিতা স্তব্ধ। নির্বাণের চোখে আতঙ্ক। যেন যুদ্ধ শুরু হয়ে গেছে।
ঘড়ি টিক টিক করছে, সময় নেই। দরজার বাইরে আচমকা ভেসে এলো গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ। নির্বাণ মিতার হাত চেপে ধরল। চলো, এইবার। গহীন জঙ্গলের দিকে মিতা আর নির্বাণ ছুটছে। কিছুই নিতে পারেনি তারা। ক্লান্তি আর অজানা আতঙ্ক মিশে আছে ওদের মাঝে। হঠাৎ সামনে পরিত্যক্ত একটি টানেলের মুখে এসে দাঁড়ায় দুজন। মিতার মনে ভয় নেমে আসে। ছোটবেলা থেকে শোনা ভূতের গল্পগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। ভয় পাবেন না, মিতা। আমি আছি, নির্বাণ বলল, মিতার হাত শক্ত করে ধরে। ওর এই আশ্বস্ত করার শব্দে মিতা কিছুক্ষণ চিন্তায় ডুবে গেল। কিন্তু মন খারাপ কম হলো না। ঠিক সেই সময় দূরের অন্ধকার জায়গা থেকে একের পর এক জুতার আওয়াজ তাদের কানে এসে পড়ল। হঠাৎ নির্বাণ মিতার হাত আরও জোরে ধরে টানতে লাগল, আর দুজনে টানেলের গাঢ় অন্ধকারে ঢুকে পড়ল। অজানা গন্তব্য। যা কিছু হয়ে যাক আজমি এর হাতে পড়া যাবে না। আর অবশ্যই মিতার হাত ছাড়া করা যাবে না। কারণ এর প্রাণপ্রিয়া যে মিতা। মিতাকে হাতে রাখা মানে একে বন্দুকের সামনে দাঁড় করিয়ে রাখা। নির্বাণ আর মিতা ধীরে ধীরে টানেলের গাঢ় অন্ধকারে এগিয়ে যাচ্ছে। নির্বাণের হাতে ছোট একটা টর্চ লাইট, আলোয় কাঁপছে দেওয়ালের ছায়া। মিতার হাত শক্ত করে ধরে রেখেছে নির্বাণ। তাদের নিঃশ্বাস যেন পুরো টানেল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ কয়েকজোড়া জুতার শব্দ ভেসে এলো পিছন থেকে। ধাতব গর্জনের মতো ভারী সেই শব্দ। নির্বাণ থমকে দাঁড়ালো। এক মুহূর্তে বুঝে ফেলল পালানোর আর কোনো রাস্তা নেই। টানেলের অপর প্রান্ত বন্ধ, আর পিছনে এসেছে মানুষ। ডোন্ট মুভ, আই উইল শুট ইউ। একজন উঁচু, পেশিবহুল, কালো চামড়ার নিগ্রো লোক পিস্তল তাক করেছে নির্বাণের দিকে। তার গলার স্বর বরফের মতো ঠান্ডা, অথচ ভয়ঙ্কর হুঁশিয়ার। মিতা চিৎকার করে উঠল, প্লিজ, ডোন্ট শুট, আমরা কিছু করিনি। লোকটা চোখ না সরিয়েই পিছনে ইশারা করল। টানেলের অন্ধকার চিরে সামনে এগিয়ে এলো দুটো মেয়ে। একজনের হাতে ল্যাপটপ, অন্যজনের কোমরে ওয়্যারলেস। ফর্মাল ড্রেস, গম্ভীর মুখ। তারপর যা হলো, তা মিতার মাথায় একসাথে বজ্রপাতের মতো বাজল। নির্বাণ ধীরে ধীরে পকেট থেকে এক টুকরো ধাতব জিনিস বের করল, একটা লুকানো ছোট অস্ত্র। তারপর সেটি ঘুরিয়ে মিতার কপালের দিকে তাক করল। মিতা হতবাক, চোখে বিস্ময়ের ঝড়। নির্বাণ, এটা কি করছেন আপনি? ওর কণ্ঠে বিষাদের চেয়ে বেশি ছিল বিশ্বাসভঙ্গের বেদনা। মিতা বোঝার চেষ্টা করছিল, এই মুহূর্তে তার সাথে কি হচ্ছে। সে কি আবারও কোনো ভুল বিশ্বাস করেছিল? সত্যিই কি নির্বাণের চাল ছিল? নাকি এই ভয়ঙ্কর চিত্রনাট্য মাঝে লুকিয়ে আছে আরও কোনো গভীর রহস্য? চারদিক নীরব, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছে আস্থার মৃত্যুতে। কি করছেন আপনি, নির্বাণ? মিতার কণ্ঠে কম্পন, ভয়, আর অপমানের ছাপ স্পষ্ট। এতদিন যে মানুষটাকে ভরসা করে পালিয়ে বেরিয়েছে, আজ সেই যদি বিপদের উৎস হয়, তবে কোথায় যাবে সে? ডোন্ট ইউ ডেয়ার, নির্বাণ। মিতাকে ক্ষতি করার চিন্তা মাথা থেকে সরিয়ে ফেল। নয়তো আমি তোর কপালের খুলি উড়িয়ে দেব। অচেনা কিন্তু হিংস্র এক কণ্ঠ থেমে থাকা সময়কে কেঁপে তুলল। মিতা হকচকিয়ে তাকালো। কে এই লোক? তার গলা এতটা রুক্ষ, এতটা বিষাক্ত। কিন্তু কিছু বোঝার আগেই চারপাশ ঝাপসা হয়ে আসতে লাগলো। ঘন নিঃশ্বাসে শরীর ভারী হয়ে পড়ছে। পায়ের নিচে শক্ত জমিন কেমন যেন দুলছে। মাথা ঘুরে উঠছে। এরই মাঝে যেন সময় থেমে গেল। নিজেই সামনে এসে দাঁড়ালো। ঠান্ডা চোখ, নির্লিপ্ততা মুখ। কোনো আবেগ নেই, শুধু নিঃশব্দে মিতাকে কোলে তুলে নিল। মিতা তখন অচেতন। মাথাটা ঝুলে পড়েছে ওর বুকের উপর। শেষ করে দাও ওকে, চোখের ইশারায় বলল তারপর নিজে ধীরে ধীরে এগিয়ে চলল টানেলের বাইরের দিকে। কোলের ভেতরে ছিল তার মিতা। আর পিছনে দাঁড়িয়ে থাকা নির্বাণ। তার মুখে তখন অদ্ভুত এক দ্বিধা। বুকের ভেতর যন্ত্রণার ঢেউ। হুকুম এসেছে, তাকে শেষ করা হবে। কিন্তু সত্যিই কি শেষ হবে নির্বাণ? নাকি এখানেই শুরু হবে এক ভয়ঙ্কর পাল্টা খেলা? মিতা, কত বছর পর তোমায় দেখলাম মেরিজান। কতটা কষ্ট পেয়েছি তোমায় স্পর্শ করতে না পেরে। ভালোবেসেছি ঠিকই, কাছে টানতে পারিনি। এই তোমার চোখে জল কেন? অচেতন মাহির চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ল। মিস্টার, এই পুরুষালী হাতে মিতার চোখের পানি মুছে দিল। তারপর কাউকে ডাক দিল। একটি রাশিয়ান মহিলা এসে দাঁড়ালো সেই কক্ষে। ওর খেয়াল রাখবেন মিস মাদাম। আমি ফিরে আসব কিছুক্ষণের মধ্যে। মিস্টার চলে গেল। মিস মাদাম অপেক্ষায় আছে কখন মিতা জেগে উঠবে। মিস্টার এর কাছে বহুবার এই চমৎকার মেয়েটার কথা শুনেছে। ঘন জঙ্গলের আঁকাবাঁকা রাস্তায় সাপের ন্যায় ছুটছে একটি কালো মার্সিডিজ।
হুডি পরিহিতা এক পুরুষ। নিকষ কালো চোখের মণিগুলো দিয়ে যেন কিছু আক্রোশ বেরিয়ে আসতে চাইছে। হুট করে গাড়ি ব্রেক কষল। গাড়ি থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হলো। পুরনো হন্টেড বাড়ি, দেখতেই কেমন গা ছমছমিয়ে উঠে। পায়ের পাতার তলে শুকনা পাতার মুচমুচে শব্দ যেন এই ব্যাপারটাকে আরো নান্দনিক করে তুলেছে। লোকটা ধীরে ধীরে হন্টেড বাড়ির ভেতরে প্রবেশ করল। নিচতলা গোডাউন টাইপ রুমটায় দরজা খুলতেই এক ডজন কালো পোশাকধারী লোক স্যালুট করল লোকটাকে। লোকটা সকলকে উপেক্ষা করে চেয়ারে বেঁধে রাখা রক্তাক্ত মানুষটার দিকে এগিয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তার পরিণতি। একজন এসে আরো একটি চেয়ার দিয়ে গেল। লোকটা চেয়ারে বসে সবাইকে চোখের ইশারা দিয়ে বলল বেরিয়ে যেতে। সবাই চলে গেল। রক্তাক্ত মানুষটার চোখে মুখে পানি ছুঁড়ে মারল। লোকটা পানির ঝাপটায় ঝাপসা চোখেলাগা দৃষ্টিতে তাকায়। লোকটাকে চোখ খুলতে দেখে হুডি পরা লোকটা ফিচেল হেসে বলল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মি নির্বাণ, দ্য সিক্রেট এজেন্ট অফিসার। আমার মেহমানদারি আপনার কেমন লাগছে? আমি তো আপনাকে দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছি। আমার লোকেরা আপনাকে এত চমৎকার ভাবে আপ্যায়ন করেছে দেখেই আমার চোখে জল চলে এসেছে। আপনি এত নির্দয় মিস্টার এ। হ্যাঁ হ্যাঁ, আমি নির্দয়। কারণ আমার ওপর যখন অমানবিক নির্যাতন করা হয়েছিল তখন আপনাদের মতো কিছু অফিসার আমার ওপর নির্দয় হয়েছিল। অসৎ পথে উপার্জন করেছিলেন। আপনাকে কি প্রশাসন ফুল দিয়ে বরণ করবে? নির্বাণের কথায় মিস্টার এ হাসল। পায়ের ওপর পা তুলে বলল, পুরাণ কথায় মাটি দেন। আগে এটা বলেন, আপনি আমার জিনিসে হাত দেওয়ার সাহস পেয়েছেন কি করে? জানেন কতটা মূল্যবান ও? এমন করাক টাইপ মেয়ে আপনি ডিজার্ভ করেন না মিস্টার এ। আপনি রাশিয়ান। আপনার উচিত বাঙালি মেয়ে ছেড়ে রাশিয়ান কাউকে বিয়ে করা। সেটা আপনাকে বলতে হবে না। আমি যাকে চেয়েছি সে আমারই। বাঙালি ডাজ নট ম্যাটার। এই যে ওর শরীরে আপনি হাত লাগিয়েছেন তার জন্য আমার কি করতে ইচ্ছে করছে জানেন? আপনার হাতটা কেটে মিতাকে উপহার দেই। কিন্তু বেচারি ভয় পাবে তাই প্ল্যান বদল করলাম। আপনার মাথাটা কেটে আপনার ওয়াইফকে গিফট করব। চোখ দুটো খুলে রেখে দেব আমি। কারণ এই চোখ দুটো দিয়ে আমি পরীক্ষা করব এই চোখের কত পাওয়ার আছে। ঘরে স্ত্রী থাকতে কি করে পরনারীর দিকে নজর যায়। পরনারীর স্বামীর ইউজড করা পারফিউম ইউজ করে মেয়েদের মতিভ্রম করে গায়ে হাত দেওয়ার কত চিপ প্ল্যান মিস্টার আদনানের কেসের জন্য করতেই হতো। আর আপনি কি করে জানলেন পারফিউমের কথা? নির্বাণ মিস্টার এ এর দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালো। অনেকক্ষণ হলো ভদ্রতা করলাম, এবার আসল ফর্মে আসা যাক। তোর শরীর থেকে এখনো আদনানের ইউজ করা পারফিউমের গন্ধ আসছে। আবার এটা বলিস না আমি কি করে জানলাম। আদনান আমার কে হয় জানিস তুই? তুই কিছুই জানিস না। তুই টাকা খেয়ে পুনরায় একটা মিথ্যা ঘটনা বানিয়ে আদনানের মামলা নতুন করে করতে তুলতে চাইছিস। অথচ তুইও জানিস আমিও জানি আদনানকে কেউ মারেনি। ওর মৃত্যুর কারণ সবাই যা জানে সেই কারণে হয়েছে। নির্বাণ ঢোক গিলল। কারণ এ যা বলছে সব সত্যি। নির্বাণকে ওপর মহলের একজন প্রথমে টাকার লোভ, পরে চাকরি খেয়ে ফেলার চাপ দিয়ে কেসটা নতুন করে সাজানোর প্ল্যান বাস্তবায়ন করে। কিন্তু বাংলাদেশের খবর রাশিয়ায় বসে থাকা এই পাগলা ডাক্তারের জানার কথা না। আচ্ছা, এই কেসে যে তাকে ফাঁসানো হবে এটাকে জেনে ফেলল নাকি মিস্টার এ? গুড নাইট মাই ডিয়ার নির্বাণ। রেস্ট ইন পিস। বাই বাই। প্ল্যান বদল করলাম। তোর চোখ আমি পরীক্ষা করব না। আর না তোর বউকে তোর কাটা মাথা গিফট করব। মিস্টার এ ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে বেরিয়ে এলো এক ডজন গার্ড। রুমটায় অন্ধকার ভরে গেল। দরজা লক হয়ে গেল। তারপর ভেতর থেকে ভেসে এলো নির্বাণের গগনবিদারী চিৎকার। আর হায়নার মাংস খুবলে খাওয়ার শব্দ। ড্যাশ 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 ড্যাশ। সকালের মিষ্টি আলোর পরশে ঘুম ভাঙল মিতার। কমফোর্টারের নিচে নরম বিছানায় দেবে যাওয়া শরীরটাকে টেনে তুলল। এলোমেলো চুলগুলো খোপা করল। তারপর চট করে বিছানার পাশে কোনো পুরুষের অবয়ব দেখে ভয়ে চিৎকার করে উঠল মিতা। ডোন্ট শাউট মেরিজান। আমি অনেক ক্লান্ত। ঘুমোঘুম চোখে তাকালো মিস্টার এ। মিতা অবাক হয়ে তাকিয়ে আছে বিছানায় শুয়ে থাকা পুরুষটার দিকে। সাদা বিছানার ওপর ফর্সা শরীরটা, কোমর অবধি টেনে রাখা কমফোর্টার। উপুর হয়ে শুয়ে আছে, মুখটা অন্যদিকে ফেরানো। ওই অবস্থায় ঘুমোঘুম স্বরে কথা বলার মানুষটাকে চেনার চেষ্টা করছে। নির্বাণ বলেছে মিস্টার এ ভালো মানুষ নয়। গতকাল রাতের কথা একে একে মনে পড়ল মিতার। তারপর রাগের মাথায় খাটের কোনায় গিয়ে কমফোর্টার একটানে খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। আপনি মিস্টার এ নাকি বি সরি? ধুর বাল, কিছুই মনে থাকে না। আপনি নির্বাণ সাহেবকে কোথায় রেখেছেন?
মিতার সাহস দেখে ভ্রু কুঁচকে ফেলল মিস্টার এ। তৎক্ষণাৎ উপর থেকে সোজা হয়ে বসল। তারপর একটানে মিতাকে নিজের কোলের ওপর বসালো। মিতার পিঠ মিস্টার এ এর লোমশ বুকে জায়গা নিয়েছে। মিতা হকচকিয়ে উঠতে চায়, কিন্তু ক্রমশ চাপে মিতা যেন আর গাঢ় হয়ে সেটে গেল লোমশ বুকটায়। মিতার কাঁধের ওপর তপ্ত চুমু খেল। মিতার শরীর অচেনা এক শিহরণ বয়ে যাচ্ছে। হাত পা থেকে পুরো শরীর কেমন অচেনা অনুভূতির সঙ্গে আন্দোলন শুরু করেছে। মিতার শরীরে এই প্রথম এমন স্পর্শ। হয়তো বিয়ে হয়েছিল আদনানের সঙ্গে, কিন্তু এমন স্পর্শ পাওয়ার ভাগ্য জুটার আগেই তো মানুষটা হারিয়ে গেল। মিস্টার এ দুহাতে পেঁচিয়ে ধরল মিতাকে। তারপর মিতার কাঁধে থুতনি রেখে বলল, ম্যাডাম, ইয়োর ওয়ান সাইড লাভার। হাউ ক্যান ইউ ফরগেট মি, মাই লাভ? বলেই মিতাকে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। অ্যাডাম এর সুঠাম দেহের ওপর মিতার বাঁকানো শরীরটা। মিতা হিতাহিত অজ্ঞানশূন্য অবস্থায় আছে, আর অ্যাডাম মিতার গলায় মুখ গুজে নেশাক্ত বলল, তোমার হৃদয় কেবল আমি থাকবো মাই লাভ। নির্বাণ ইজ নট ইউর পারসন। আমি তোমার, তুমি আমার, কারণ আমি তোমার, কারণ আমার তোমারই হবার কথা, আর কারো নয়, কারণ আমি তোমাকে আর কারো হতেই দেব না। মিতাকে ঘুরিয়ে নিল সম্মুখে। তারপর মিতার লিপস লক হলো অ্যাডামের ফোসকেসের জোরে। মিতার এবার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে অ্যাডামকে ধাক্কা মারল। আকস্মিক আক্রমণে অ্যাডাম দু কদম পিছিয়ে গেল। চোখে অবিশ্বাসের ছায়া। মিতার চোখে পানি। ঠোঁট দুটো ওড়না দিয়ে ঘষে ঘষে মুছছে, যেন সেই স্পর্শ মুছে ফেলতে চায়। তবুও যেন কিছু একটা বাকি থেকে যাচ্ছে। ভেতরটা ভেঙে যাচ্ছে মিতার। সে হঠাৎই এগিয়ে গিয়ে অ্যাডামের গালে সজোরে একটা থাপ্পড় মারল। চটাস! রুম জুড়ে সেই শব্দ ধ্বনিত হল। মিতা ফুঁপিয়ে উঠল। আপনি কি জানেন, আমি ওকে স্পর্শ করতে পারিনি কখনো। কিন্তু ওর স্পর্শ না পাওয়ার ব্যথা আমার জীবনের অংশ হয়ে আছে। আপনি সেটা কেড়ে নিয়েছেন। আপনি শুধু আমার শরীর না, আমার আত্মাটাকেও, আমার ভালোবাসাকে অপবিত্র করেছেন। অ্যাডাম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ফর্সা মুখটা থাপ্পড়ের দাগে লাল। আপনি বলেছিলেন আমাকে ভালোবাসেন, তাই তো? ভালোবাসা এমন হয় না। আপনি জানতেন আমি কষ্টে আছি। জানতেন আমার হৃদয় এখনো আদনানের বসবাস। তাহলে কেন? অ্যাডাম এক ধাপ এগিয়ে এলো। আমি জানি আমি অন্যায় করেছি, মেরিজান। আমি নিজেকেও ঘৃণা করছি এখন। কিন্তু আমার হৃদয় তোমার জন্য যে ভালোবাসা আছে সেটা মিথ্যা নয়। আমি তোমাকে পাওয়ার নেশায় ছিলাম না কখনোই। আজ কি যে হলো, আমি শুধু একবার তোমার চোখে নিজের জন্য কিছু দেখতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনি ভিন্ন। আপনি একজন ভালো মানুষ। আজ বুঝলাম, আপনি মিস্টার এ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, জালিম, আমার আদনানের হত্যাকারী। আমার দ্বিতীয়জন হবার যোগ্য আপনি নন। আজকের পর থেকে আমার দ্বিতীয়জন হবার চেষ্টা করার দুঃসাহস দেখাবেন না। নয়তো এর পরিণাম ভীষণ খারাপ হবে। মিতা কাঁপছে। সে কাঁপা কণ্ঠে বলল। অ্যাডাম মুখ নিচু করে মিতার কানের কাছে ফিসফিস করে বলল, তোমার হাতে রচিত আমার পরিণতি দেখতেই তো চাই আমি। শতবার বারণ করবে করো, তবুও আমি তোমার দ্বিতীয়জন হয়েই থাকব, কারণ আমি সেই পাপী, যে শুধু তোমাকেই চায়। এমনকি তোমার ঘৃণাতে যদি আমার স্থান হয়, তবুও আমি তোমাকেই চাই মেরিজান। মিতার কানে সশব্দে চুমু খেল অ্যাডাম। মিতা স্পর্শটুকু হজম করল চোখ দুটো বন্ধ করে। কে বলেছে দ্বিতীয়বার ভালোবাসা যায় না? আদনানকে ভুলতে বলছি না আমি। শুধু তোমার মনের একটুখানি জায়গা দিলে চলবে আমার। মিতা, তোমাকে সেই যে ভার্সিটির করিডোরে দেখলাম সেই থেকে আমি তোমাকে একতরফা ভাবে ভালোবাসছি। বহু বছর তো পেরিয়ে গেছে মিতা, তুমি নিজেকে আরও একবার সুযোগ কেন দিচ্ছ না? মিতা জবাব দিল না। অ্যাডামের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দরজার দিকে এগোচ্ছিল। কাঁধে ঝুলে আছে হাহাকারের ভার। ঠিক তখনই পিছন থেকে অ্যাডাম এসে ওর কোমর দুহাতে জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মিতা ছটফট করছে, চিৎকার করছে, ছাড়ুন, প্লিজ লিভ মি এলোন, আদম। অ্যাডাম যেন শোনেও না। ওর চোখে এখন অনুশোচনা। আমি কাউকে আমার জীবনে দ্বিতীয়বার জায়গা দিতে চাই না। মিতা শ্বাসরুদ্ধ গলায় বলে যায়, বিশেষ করে তোমাকে তো নয়। আদনানকে তুমি মেরেছ, তাই না? নির্বাণ সাহেব আমাকে সবটা বলেছে। আদমের শরীর হঠাৎ কেঁপে উঠল। কিন্তু মিতা থামে না। তুমি জানো না, আদনান আমার ভেতরে কতখানি জুড়ে ছিল, আছে। আমি ওকে পাইনি ঠিকই, তবু সেই না পাওয়াটাকেই ধরে রেখেছি। আর তুমি, সেই মানুষটাকে মেরে ফেলেছ বহু বছর আগে। ভালোবাসার মিথ্যে বাহানায় আজ আমাকে ছুতে চাও? মিতার কণ্ঠ ফেটে যাচ্ছে। বুকের গহীন থেকে গর্জে ওঠে ওর কথাগুলো।
আদনানের খুনিকে ভালোবাসার মতো দুঃস্বপ্ন আমার জীবনে না আসুক। তোমার ছায়াও যেন আমার পথে না আসে। আদম এবার আস্তে করেছিল মিতাকে। চোখ দুটো জলে ভেসে উঠেছে। তবু মুখে নরম স্বর, মিতা যে ওকে সত্যি আদনানের খুনি ভাবছে। আমি আমি ওকে মারিনি, মেরিজান। আমার সঙ্গে কখনোই আদনানের পরিচয় ছিল না। আদনানের পাশের বিল্ডিংয়ে আমি শিফট হয়েছিলাম তুমি রাশিয়ায় আসার 1 সপ্তাহ আগে। যেখানে আদনানের সঙ্গে আমার পরিচয় নেই সেখানে আদনানকে মারার প্রশ্নই আসে না। তবে বেশ কিছুদিন হলো আমি একটা রিসার্চে আছি। পশু পাখি নিয়ে আমাদের 12 জনের একটি দল গবেষণা করছি। সেখানে জয়েন হবার পর থেকে তোমার সঙ্গে আমাকে অদৃশ্য একটানে বেঁধে ফেলল। কেন, সেটার উত্তর পাচ্ছি না। মিতা যেন অ্যাডামের কথায় কান দিচ্ছে না। তবুও অ্যাডাম থামল না। নির্বাণের স্বীকারোক্তি রেকর্ড করা আছে, শুনবে মিতা? অ্যাডাম মোবাইল ফোন বের করে রেকর্ড প্লে করল। গতকাল রাতে নির্বাণের বলা সব কথাগুলো শুনতে পাচ্ছে মিতা। মিতা সত্য এবং মিথ্যার দ্বন্দ্বে জড়িয়ে গেল। নির্বাণের বলা আগে কথাগুলো নাকি এখন যা শুনতে পাচ্ছে সেগুলো? হয়তো ভাবতে পারো এগুলো মিথ্যে। কিন্তু আসল সত্য একটাই, আদনানের মৃত্যু স্বাভাবিক। শুধুমাত্র আদনানের মৃত্যুর সঙ্গে আমাকে জড়িয়ে তোমাকে আমার কাছ থেকে আলাদা করার জন্য কেউ জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মিতা বিছানায় বসে পড়ল। কি হচ্ছে এসব? মাথায় কিছুই ঢুকছে না। কে এমন করতে পারে? অ্যাডাম মিতাকে কিছু বলতে যাবে এমন সময় মিস মাদাম এসে দরজার সামনে নক করল। অ্যাডাম মিতার কাছ থেকে সরে দাঁড়ালো। মিতা চোখের পানি মুছে স্বাভাবিক হবার চেষ্টা করল। কাম ইন। মিস মাদাম ভেতরে এসে মাথা নিচু করে সম্মান জানিয়ে বলল। সকালের নাশতা তৈরি হয়েছে, আপনারা দুজন নিচে চলুন। মিতাকে নিয়ে এসো মিস মাদাম। অ্যাডাম চলে গেল। মিস মাদাম অ্যাডামকে দেখল ভিন্নরূপে। উন্মুক্ত বুক, কালো ট্রাউজার পরিহিত, চেনা রূপের অচেনা অ্যাডামকে। দুজনের মাঝে কি আসলেই কিছু হয়েছে? কিন্তু মিস মাদাম আকাশকুসুম ভাবতে ভাবতে হাঁটছে। মিতা ধীরে ধীরে পা ফেলছে তার পেছনে। গতকাল রাতে পাওয়া জীবনের দ্বিতীয় তীব্র ধাক্কা, দেহ আর মনের ওপর ছায়া ফেলে রাখলেও আজ যেন এক নতুন বোধ খুলে যাচ্ছে ওর সামনে। করিডোর পেরিয়েই প্রথমে চোখে পড়ল লম্বা কাঠের সিঁড়ি, বাঁকা হয়ে নেমে গেছে। সিঁড়ির কাঠটা গাঢ় ওক কাঠের, রেক্সিন পলিশে চকচক করছে। রেলিংটা লোহার, যার গায়ে হালকা তুষার আবহের জং, আর কারুকার্য আছে রুশ প্রাসাদের মতো। সিঁড়ি বেয়ে একবার নামলে মনে হয় ইতিহাসের ভেতর হাঁটছে। হলরুমটা বরং একদম উল্টো, উষ্ণ, কিন্তু থমথমে। বড় চিমনি, পাশে কাঠের টুকরো জলে জলে লালচে আলো ফেলছে কাচের জানালায়। জানালাগুলো দীর্ঘ, দেয়াল অজোড়া, কিন্তু ভারী কটন আর লিনেনের পর্দায় ঢাকা, যেন বাইরের শীত আর ভেতরের উষ্ণতার মাঝখানে এক নিঃশব্দ দেয়াল টেনে দিয়েছে। চামড়ার সোফা আর কাঠের মেঝে, এক কোণায় রাখা ভায়োলিন, তার পাশেই পুরনো টাইপরাইটার। এই বাড়ির কেউ হয়তো চিঠি লিখত কারো নামে। দেয়ালে একটাই ছবি, কোনো তুষারাবৃত লেকের ধারে দাঁড়িয়ে থাকা একলা মানুষ। ছবির দিকে তাকালে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আসে। ডাইনিং রুম ঠিক হলরুমের পাশেই। লম্বা ওভাল টেবিল, টেবিলের উপর পাতলা সূচিকর্মের রানার, আর মাঝখানে রাখা ক্রিস্টাল বোলের মধ্যে শুকনো ল্যাভেন্ডার আর সাদা গোলাপ। চারপাশে 6টা চেয়ার, কিন্তু মিতার মনে হলো খুব কম মানুষ এখানে খেতে বসে। যেন টেবিলটা অতিথির অপেক্ষায় থাকে চিরকাল। ছাদের ওপর ঝুলছে একখানি ছোট ঝাড়বাতি। কাচের প্যান্ডেন্টগুলো ঠান্ডা বাতাসে টুকটুক করে বাজছে, যেন জমে যাওয়া সময় কাঁপছে অল্প করে। কতদিন আটকে রাখবেন এভাবে? মানুষ আটকে রাখা যায়, মন আটকাবেন কি করে মি? অ্যাডাম খাওয়া বন্ধ করে মিতার দিকে তাকালো। চেয়ারে বসতে বসতে প্রশ্ন করল মিতা। অ্যাডাম মিতার দিকে তাকিয়ে বলল, আমি কি একবারও বলেছি তোমাকে আটকে রাখবো মেরিজান? তুমি স্বাধীন। তোমাকে আটকে রাখবো, তবে ভিন্ন উপায়ে। আমি এসব চিপ বন্দি টাইপ ভালোবাসা প্লে করতে পারবো না। বাহ, শুনে ধন্য হলাম। ধলা বিলাই, বাংলায় কথাটি বলল মিতা। মিতার কথা শুনে অ্যাডাম বলল, ধলা বলাই কাকে বলছো? আধো আধো বাংলায় উচ্চারণ করল। মিতা পানি খাচ্ছিল। অ্যাডামের ভাঙা বাংলা শুনে বিষম খেল। অ্যাডাম মিতার অবস্থা দেখে বলল, আর ইউ ওকে? ইয়েস। বাংলা রপ্ত করেছেন? বাঙালি মেয়ের জন্য আমার মন গান গায়। আর মস্তিষ্কে সামান্য বাংলা ভাষার ঠাঁই হবে না। এটা আবার না ইনসাফি হবে না। তাই শিখে ফেললাম, নয়তো জানতেও পারতাম না কেউ আমাকে দুনিয়ার সকল গালি রেখে ধলা বিলাই বলে ডাকে। ওয়াও, রোমান্টিক ডায়লগও বাংলায় শিখেছেন? শিখতে হতো, না হলে কি করে জানতাম কেউ আমাকে দুনিয়ার সমস্ত গালি বাদ দিয়ে ধলা বিলাই ডাকে।
হা হা হা। মিতার মুখ থেকে এবার সত্যিকারের একটা হাসি বের হলো। হাসতে হাসতে গালে হাত চাপা দিল। এই হাসির ভেতরেও ছিল লুকানো কিছু ব্যথা, তবে সেই মুহূর্তে, কেবলমাত্র সেই কয়েক সেকেন্ডের জন্য, অ্যাডাম মিতার মনে যেন কিছুটা জায়গা পেয়ে গেল। অ্যাডাম মিতার হাসি দেখল। তারপর বলল, খাওয়ার পর আমরা বেরিয়ে যাব। আজ তুমি তোমার বাড়িতে ফিরে যাবে। মিতা চমকে তাকালো। অ্যাডাম মিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমাকে ভালোবাসতে হবে না, কেবল এই শহরে তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে রেখো। প্রমিস করছি আজকের পর তোমার সামনে আমার ভালোবাসার দাবি না দাঁড়াবো না। তবে হ্যাঁ, যদি কখনো তোমার মনে হয় অ্যাডামকে তোমার প্রয়োজন, নির্দ্বিধায় চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকব। ড্যাশ 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 খাওয়া দাওয়া শেষ করার পর অ্যাডাম মিতাকে নিয়ে রওনা হলো ওর বাসার উদ্দেশ্য। যে বাসাতে আদনানের স্মৃতি লেপ্টে আছে, যেই বাড়িতে থেকে মিতা রাশিয়ায় বসবাস করছে এত বছর ধরে। অ্যাডাম চোখে সানগ্লাস লাগিয়ে ড্রাইভ করছে। পাশে বসা মিতা আনমনে কিছু ভাবছে, তারপর সোজা হয়ে বসল। অ্যাডামের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কি গ্যাংস্টার? দেখলে তো আলাভোলা টাইপ ডাক্তার মনে হয়। গ্যাংস্টার হলে এতক্ষণে তোমাকে আমার বিছানায় টেনে হিঁচড়ে নিয়ে যেতাম আমি। আলাভোলা দেখেই তোমার মতো সুন্দরীকে কেবল চোখে দেখেই ফিল নিচ্ছি। কি? মিতার চিৎকারে গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেছে। অ্যাডাম কপালে 2 আঙুল দিয়ে ঘষছে আর মিতার দিকে তাকিয়ে আছে। মিতা অ্যাডামের দিকে তাকিয়ে বলল, এই জন্যই আমি বিদেশি লোক দেখতে পারি না। চোখ দিয়ে দেখে ফিল নেয়। কেমন ভয়ানক কথাবার্তা। ছি, এই আমাকে গাড়ি থেকে নামিয়ে দিন। আমি একাই বাড়িতে যেতে পারবো। মিতা বের হবার জন্য দরজা খুলতেই যাচ্ছিল, অ্যাডাম মিতার হাত ধরে ফেলল। তোমরা মেয়েরা আসলেই এক লাইন বেশি বুঝো, বিদেশিনী বা বাঙালি নারী হোক। বলল কলা বুঝে। বসো থাকো চুপচাপ, নয়তো চোখের ফিল বাদ দিয়ে। বাকি কথা শেষ করল না অ্যাডাম। মিতাকে এক চোখ মারল। মিতার রাগে শরীর কাঁপছে। অ্যাডামের গাড়ি থামতেই মিতার বাইরে দাঁড়ানো উঁচু ভবনটা দেখে প্রশান্তি এলো মনে। খামুভনিকি শহরের ঐতিহ্যবাহী স্টোন ফেসাড, গাঢ় লাল ইট আর সাদা স্টোনের ছেঁড়া কারুকার্য যেন দূর থেকে ফ্ল্যাটটাকে একটি প্রাচীন প্রাসাদের মতো করে তুলেছে। বড় জানালা, লম্বা বারান্দা আর লোহার রেলিং, সবকিছুই রাশিয়ার আর্কিটেকচারের নিখুঁত ছোঁয়া। বাংলাদেশ থেকে যেদিন প্রথমবার এলো রাশিয়ায়, ঠিক সেদিনও এমন অনুভূতি দোলা দিয়েছিল মিতার মনে। আদনানকে ছুঁয়ে থাকা সকল কিছুকে নতুন করে দেখার মতো প্রশান্তি আর কিছুতেই নেই। মিতা ধীরে ধীরে পা বাড়িয়ে চলল। মিতার পেছনে অ্যাডাম। ফ্ল্যাটের লক খুলে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল হালকা ধূসর কাঠের ফ্লোরটি। চারপাশের দেওয়ালে মৃদু ক্রিম কালারের পেইন্ট। একপাশে বড় চিমনি, যার ওপর রাখা পুরনো ফ্রেমে চোখ পড়ল একজন একা মানুষ তুষার ঢাকা লেকের ধারে দাঁড়িয়ে। আরেক কোনায় এক চামড়ার সোফা, পাশে কাঠের ছোট টেবিল, যেখানে রাখা আছে কিছু বই আর ফটো ফ্রেম। ডাইনিং এরিয়া হলরুমের সঙ্গে সংযুক্ত। লম্বা ওভাল টেবিল, পাতলা সূচিকর্মের রানার আর মাঝখানে রাখা ক্রিস্টাল বোল। শুকনো ল্যাভেন্ডার আর সাদা গোলাপ দিয়ে সাজানো। টেবিলের চারপাশে 3টি চেয়ার, একটা সাইমার, একটি আব্রাহামের, অন্যটি মিতার। মিতা ধীরে ধীরে ঘরে ঢুকল। চোখে পড়ল ছোট্ট বইয়ের তাক, যেখানে সুন্দরভাবে সাজানো বাংলা সাহিত্যের কিছু বই। ডাইনিং টেবিলের উপর রাখা নীল সাদা টেবিল ম্যাট, আদনান বিশেষ করে মিতার জন্য কিনেছিল। ফটো ফ্রেমে আছে মিতার একটি একক ছবি, আর পাশেই হাতের পেন ধরে রাখা আদনানের ছবি। যেন তাদের জনের গল্প এখনো ঘরে লুকিয়ে আছে। মিতার বুক ধক করে ওঠে। মনে হয়, আদনান এখনো এখানে আছে। এই সাজানো ঘর, বই, ছবি, এমনকি ফ্ল্যাটের নীরবতা সবকিছুই তার অস্তিত্বের সাক্ষী। মিতা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। বিশাল জানালা, ফ্লোর থেকে সিলিং পর্যন্ত, কাচের প্যানেল দিয়ে ঢাকা। বাইরে বরফের আবরণ, ভেতরে উষ্ণতা। মিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বুকের ওপর হাত দুটো ভাঁজ করে বলল, আপনি এবং আপনার স্মৃতিরা আমাকে এখনো তাড়া করছে আদনান। কেন আদনান? আপনি বেঁচে থাকলে কি খুব ক্ষতি হতো? আপনাকে ছাড়া আমি ভালো নেই। আপনার মতো করে কেউ যে আমাকে আগলে রাখতে পারে না। আমার বয়স কত হয়েছে? আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? যখন আপনাকে বুঝিনি, স্বামী হিসেবে মানতে চাইতাম না, তখন তো ঠিকই আমার পেছনে ছায়ার মতো ছিলেন। যখন আপনাকে বুঝলাম, ভালোবাসলাম, সংসার করার স্বাদ জাগলো, ঠিক তখনই আপনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আপনার কবরটার পাশে কবর খুঁড়ে সেখানেই বাসা বাঁধি।
মিতা চোখ মুছল। তারপর আবারও মনে মনে বলল, আপনার মৃত্যু নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। কার কথা বিশ্বাস করব? নির্বাণ নাকি অ্যাডামের কথা বিশ্বাস করব? আদনানের কথা মনে পড়েছে। মিতা পেছনে ফিরে তাকালো। অ্যাডাম দাঁড়িয়ে আছে। মিতা চোখের জল মুছল। অ্যাডাম মিতার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ডান হাতের তর্জনী আঙুলের ডগায় মিতার চোখের জল নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করল। অ্যাডাম চোখ বন্ধ করে মনে মনে আদনানকে উদ্দেশ্য করে বলল, মিতাকে কেমন ভালোবেসেছিলে আদনান? তোমার অনুপস্থিতি তাকে এখন অস্থির করে তোলে। তোমার ভালোবাসায় কি এমন আছে যে মিতার পুরো জীবনে তুমি নেই, আবার অনেকটা জুড়ে তুমি আছো? মিতা। অ্যাডাম এবং মিতা দরজার দিকে তাকালো। আব্রাহাম এবং সাইমা দুজনেই দরজার সামনে দাঁড়িয়ে। সাইমা দৌড়ে এসে মিতাকে জড়িয়ে ধরল। মিতা হেসে সাইমাকে জড়িয়ে ধরল। বহুদিন পর যে সখীর দেখা পেল। আব্রাহাম অ্যাডামের পাশে এসে দাঁড়ালো। অ্যাডাম ভ্রু কুঁচকে তাকালো। আব্রাহাম নাক ফুলিয়ে বলল, তোকে সেদিন মার বোধ হয় কম দিয়েছিলাম। পুলিশের সামনে তো তুই স্বীকার করিসনি যে তুই মিতাকে কিডন্যাপ করেছিস। আমি যদি মিতাকে কিডন্যাপ করতামই, তাহলে নিশ্চয়ই ওকে এখানে নিয়ে আসতাম না। তাহলে এতদিন মিতা কোথায় ছিল? টেল মি ড্যাম ইট। আব্রাহাম অ্যাডামের জ্যাকেটের কলার চেপে ধরল। মিতা আর সাইমা হকচকিয়ে যায়। জনকে ছাড়ানোর চেষ্টা করে। মিতা অ্যাডামের বাহু ধরে টানতে টানতে বলল, খোদার কসম লাগে অ্যাডাম, প্লিজ আব্রাহামকে ছেড়ে দাও। অ্যাডাম রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে রইল আব্রাহামের দিকে। তারপর ছেড়ে দিল ওকে। এদিকে মিতা স্বস্তি পেল। কারণ অ্যাডাম যতটা না ভদ্র তার চেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে এই হিসেবে। তুমি ঠিক আছো মিতা? এই লুজারটা তোমাকে কিডন্যাপ করেছে না? সত্যি করে বলো আমাকে। আব্রাহাম মিতার দুগালে হাত রেখে জিজ্ঞেস করছে। এদিকে সাইমা অবাক হয়ে তাকিয়ে রইল। আর অ্যাডাম দাঁতে দাঁত চেপে বলল, তুই এত ডেসপারেট হচ্ছিস কেন? মিতাকে খালি স্পর্শ করার ধান্দায় থাকিস নাকি? ছাড় ওকে, নয়তো তোর হাত দুটো আমি। অ্যাডামের কথা শেষ হওয়ার আগে মিতা আব্রাহামের হাত সরিয়ে দিল। তারপর নিজের কানের পেছনে চুলগুলো গুছিয়ে রাখল। আব্রাহাম অবাক হয়ে বলল, তুমি কি আমার এত অস্থিরতার কারণ বুঝতে পারছো না মিতা? মিতা অসহায় হয়ে তাকালো। এদিকে সাইমা আব্রাহামের দিকে তাকিয়ে ভাবছে যে আব্রাহাম আসলে কি চাইছে। উত্তর আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। তোমাকে কেন আরো কাউকে আমি ভালোবাসতে পারবো না আব্রাহাম? আদনানকে ভালোবেসে আমি ক্লান্ত। কিন্তু ভালোবাসা কি জোরপূর্বক হয়? ভালোবাসা সবসময় একপাক্ষিক বিষয়। একটা সম্পর্কে দুটো মানুষ একই পরিমাণে ভালোবাসতে পারে না। কম বেশি হয় দুজনের ভালোবাসায়। তুমি আমাকে ভালোবেসেছ, এটা তোমার একপাক্ষিক বিষয় আব্রাহাম। আমি তোমাকে ভালোবাসি না, এটাও আমার একপাক্ষিক সিদ্ধান্ত। মিতার কথা শেষ হওয়ার পর অ্যাডাম হাতে তালি বাজালো। সাইমা, মিতা এবং আব্রাহাম বিরক্তি নিয়ে বলল, কোন খুশিতে হাতে তালি বাজাচ্ছ? আব্রাহাম রিজেক্ট হইছে সেই খুশিতে। উত্তরটা দিয়ে অ্যাডাম মিতার সামনে গিয়ে দাঁড়ালো। মিতার ঘাড়ে এক হাত রেখে সামনে টানল। তারপর কপালে দীর্ঘ এক চুমু খেল। মিতা চোখ বন্ধ করে ফেলল। আকস্মিক ঘটনায় আব্রাহাম এবং সাইমা হতবাক। বিদেশির ছাওয়াল কামড়া করছে কি বলেই নাক সিটকালো সাইমা। মিতার কাছ থেকে সরে এলো অ্যাডাম। মিতা হাত দিয়ে কপাল মুছতে যাবে, এমন সময় অ্যাডাম মিতার হাত ধরে বলল, ডোন্ট ডু দিস মেরিজান। আমি ভীষণ কষ্ট পাবো। এমনিতেই কষ্ট পাচ্ছি, কারণ আজ থেকে আবারও তোমাকে ছাড়া আমাকে থাকতে হবে। মিতা কিছুই বলতে পারল না অ্যাডামকে। অথচ এই একই কাজ আব্রাহাম করলে ওকে যে কি করত। আব্রাহাম, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে ফার্স্ট এন্ড লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি তোকে। মিতাকে নিয়ে কোনো নোংরা খেলার চেষ্টা করবি না। মিতা যে কার তুই তো চিনিস না তাকে। অবশ্য তোর জানার কথাও না। যদি কিছু করার চেষ্টা করিস তো মনে রাখিস সেদিন তোর জানাজা হবে, তবে লোকজন ছাড়া। কবর হবে তোর, কিন্তু মাটি তোকে তার গর্ভে জায়গা দেবে না। তোর অস্তিত্ব এমনভাবে মুছে যাবে যে প্রকৃতিও তোকে খুঁজে পাবে না। কথাগুলো বলেই আব্রাহামের দিক থেকে দৃষ্টি সরিয়ে মিতার দিকে ফিরল অ্যাডাম। আমি চলি। মিতা, আই লাভ ইউ মেরিজান। সি ইউ সুন। কোনো সমস্যা ফিল করলে কল করবে আমায় এনিটাইম। তোমার অপেক্ষায় থাকবো আমি সব সময়। অ্যাডাম চলে গেল। আব্রাহাম রেগেমেগে ঘর থেকে বেরিয়ে গেছে। অ্যাডামের সঙ্গে ওর অনেক বোঝাপড়া আছে। সেদিন এত মার খেল ওর হাতে, আর আজ কথার খই ফুটছে। এত সাহস হুট করে পেল কোত্থেকে? সাইমা মিতার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোমার সঙ্গে বিগত দিনগুলোতে? আমাকে নিঃসংকোচে বলতে পারো মিতা। কিছুই হয়নি, আবার অনেক কিছুই হয়েছে সাইমা।
আমি এখন দোটানায় আছি। মাঝে মাঝে মনে হয় যা দেখছি তা কি সত্যি, নাকি চোখে দেখার অন্তরালে আরো কিছু দেখা বাকি আমার। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। সাইমা বোকার মতো তাকিয়ে আছে। মিতা সাইমার হাত দুটো ধরে অনুরোধের সুরে বলল, বাংলাদেশে ফিরে যাব আমি সাইমা। আমার ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। কিন্তু আব্রাহাম, কাউকে কিছু বলবে না, কেবল আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো। আমার এখনো অনেক কিছু জানার বাকি আছে। মস্কোর আগস্টের ভোরের সোনালি আলো কুয়াশার আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছে। আকাশের সাদা রং, হালকা ধূসর রঙের মেঘের ভেলা প্রথম সূর্যের কিরণগুলো সঙ্গে মিশে যাচ্ছে। শহরের পুরনো ছাদ ও নদীর জলরাশিতে শীতল বাতাস বয়ে যাচ্ছে। গাছের পাতা শিশিরকে নাচিয়ে হেলেদুলে মাটিতে ফেলে দিচ্ছে। শিশিরে ভেজা পাতার ঝিকিমিকি, দূরের পাখির কণ্ঠ, সব মিলিয়ে যেন এক মৃদু সুর বানিয়েছে মিতার জন্য নতুন ভোরের কাব্য। মিতা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে এখনো আদনানের স্মৃতি ভাসছে। মনে হচ্ছে সেই হারানো দিনগুলো যদি ফিরে আসতো। প্রতিটি নিঃশ্বাসে সে অনুভব করছে ভবিষ্যতের অজানা পথ, যেখানে নিজেকে আবার খুঁজে পাবে। বাংলাদেশের দিগন্তের দিকে অদৃশ্য যাত্রা, যেখানে সে নিজেকে নতুনভাবে রচনা করবে। মিতা মনে মনে ভাবছে, কতটা অচেনা পথে সে আবার নিজেকে ফিরে পাবে, কতটা স্মৃতি ও নতুন আশার মধ্যে সমুদ্র পার হবে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, চোখে শান্তি আর কানে হালকা বাতাসের গুনগুন। সব মিলিয়ে মনে হচ্ছে যেন আজকের ভোর তার জন্য নতুন অধ্যায় খুলছে। সাইমা পাশে দাঁড়িয়ে নির্ভীকভাবে অপেক্ষা করছিল মিতার ভাবনার দেশ থেকে ফেরার। মিতা সাইমার উপস্থিতি টের পেতেই সাইমা মৃদু হেসে বলল, আজ রাত 9টায় ফ্লাইট। মিতার চোখ বন্ধ হলো এক মুহূর্তের জন্য। ভেতরের চাপ, হাহাকার এবং বিদায়ের উত্তেজনা মিলেমিশে কেবল এক নিঃশ্বাসে বের হলো। তারপর চোখ খোলার সঙ্গে সঙ্গে সে বলল, তাহলে প্রস্তুতি শুরু করি। শহরের আলো ক্রমশ বেড়ে উঠছে, আর ভোরের কুয়াশা মৃদু ঢেকে দিচ্ছে মিতার পেছনের পথ। শূন্যতা আর স্মৃতির মাঝেই জন্ম নিল নতুন এক অধ্যায়। মিতার পুরো দিনটা ব্যস্ততা আর পরিকল্পনার মধ্যে কেটে গেল। ফ্লাইটের প্রস্তুতি, ব্যাগ প্যাক করা, প্রয়োজনীয় কাগজপত্র সব মিলিয়ে একরাশ উত্তেজনা। সাইমা পাশে থেকে সহায়তা করছে, প্রতিটা ছোট ছোট কাজ ঘুরে দেখছে যেন কিছু বাদ না থাকে। আজ অফিস থেকে ছুটি নিয়েছে সে, শুধু মিতার জন্য। মিতা হসপিটাল থেকেও 3 মাসের ছুটি নিয়েছে, নামে মাত্র। বাস্তবে সে জানে, এই ছুটি শেষ হওয়ার পর হয়তো আর রাশিয়ায় ফিরে আসবে না। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, নিজের জীবনের এই অধ্যায়কে আলাদা করে নতুন দিকে এগিয়ে নেওয়ার। বাড়িতে চারপাশে সবকিছু শান্ত। 3 মাসের ছুটি, এই নির্জন প্রস্তুতি, যেন একটি দীর্ঘ যাত্রার শুরু। আর সাইমার সহায়তায় মিতা প্রতিটি মুহূর্ত যেন নিখুঁতভাবে শেষ করতে চাচ্ছে, যেন বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকে। পৃথিবীর বুকে যখন ধীরে ধীরে সন্ধ্যার আড়াল নেমে আসছে, তখন সাইমা মিতার সঙ্গে গাড়িতে উঠে রওনা হলো। রাস্তায় হালকা বাতাসে আগাছার ঘ্রাণ মিশে আছে, রাস্তার বাতির আলোয় অন্ধকার ছন্ন শহর ঝলমল করছে। সাইমার মনে অদ্ভুত এক ভয় কাজ করছে। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। ভাবছে, আব্রাহাম বা অ্যাডাম যদি জানে মিতার চলে যাওয়ার পরিকল্পনা, তখন কি হবে? সবকিছু এক মুহূর্তেই উল্টো হয়ে যেতে পারে। সাইমা মনে মনে প্রার্থনা করছে, সব ঠিকঠাক হবে, কেউ আমাদের পথচলায় বাধা সৃষ্টি করতে পারবে না। এয়ারপোর্টের বিশাল লবি ঘরে মানুষের চাপ আর ব্যস্ততার মধ্যেও সাইমার চোখ শুধু মিতার দিকে। মিতা লাগেজ হাতে, স্থির দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে একরাশ দুঃখের ছাপ। মনে পড়ছে 6 বছর আগের সেই দিনের কথা, যেদিন প্রথম পা রেখেছিল রাশিয়ার মাটিতে। তখনও সাইমা ঠিক এই একই জায়গায় দাঁড়িয়েছিল। সাইমা হাত বাড়িয়ে মিতার হাতে হাত রাখে, নিঃশব্দে, কোনো শব্দ ছাড়াই। এই স্পর্শে মনে হচ্ছে 6 বছরের সব স্মৃতি, হাসি কান্না, আনন্দ বেদনা একসঙ্গে ফিরে এসেছে। মিতা ফিসফিসিয়ে বলল, আজ সত্যিই, আমি চলে যাচ্ছি। সাইমার চোখে জল জমে আসে, কিন্তু সে লাজুকভাবে মাথা নত করে শুধু। মনে মনে বলল, তোমার ফিরে যাওয়া উচিত মিতা। তুমি জানো না তুমি কোন গোলকধাঁধায় আটকে গেছো? না তুমি এই গোলকধাঁধা থেকে মুক্তি পাবে, আর না তুমি সমাধান করতে পারবে এই গোলকধাঁধা। তাই পালিয়ে বাঁচো। ফ্লাইট কল ঘোষণার সাউন্ড বেজে ওঠে। বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসে। সাইমা কাপা গলায় ফিসফিস করে মিতাকে বলল, মিতা, তুমি যেখানেই থাকো, আমার দোয়া সবসময় তোমার সঙ্গে থাকবে।
তুমি যখন আমার পাশে ছিলে, আমি শিখেছি সাহস আর ধৈর্যের মানে নিঃস্বার্থ ভালোবাসা যায় কি করে। জীবনকে আরো একবার সাজিয়ে দেখো। খুব সুখী হবে তুমি। মিতা একটা সামান্য হাসি দিল, চোখে জল জমে গেল। লাগেজ আরো শক্ত করে ধরল। সাইমা চুপচাপ পাশে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করল, ইনশাআল্লাহ মিতা নিরাপদে পৌঁছাবে, আর তার হৃদয় শান্তি পাবে। এয়ারপোর্টের আলোয় দুজনের ছায়া মিলিত হয়ে এক মুহূর্তের জন্য স্থির হল। ডিপার্চার বোর্ডের লাল আলোতে ফ্লাইটের নাম ঝলমল করছে। বিদায়ের সময় এসেছে। মিতা এক গভীর শ্বাস নিয়ে লাগেজ হাতে তুলে সাইমার হাতে হাত রেখে বলল, বিদায় সাইমা, ভালো থেকো। সাইমার চোখে জল ভরে উঠল। সে শুধু মাথা নত করে হাত দুলিয়ে বিদায় জানালো। মিতা ফ্লাইট গেটের দিকে এগোচ্ছিল। আন্ডারস্কোর সাইমা এয়ারপোর্ট থেকে ফিরে বাড়িতে ঢুকতেই আব্রাহামকে দেখতে পেল। সে সোফায় বসে ফোনে মগ্ন। খানিকটা অবাক হয়ে সাইমা ফিসফিস করে বলল, আব্রাহাম, তুমি এখানে? আব্রাহাম ফোন রাখল এবং মৃদু হেসে বলল, হ্যাঁ, কাজের শেষের পরে কিছু নোট দেখতে বসেছিলাম। তুমি? সাইমা হাঁটা থামিয়ে জানালার পাশে দাঁড়ালো, মনে মনে চিন্তা করল। কেন যেন আজকে আব্রাহামকে অন্যরকম লাগছে। মিতার চলে যাওয়ার খবর যদি সে জানতে পারে? আব্রাহামের দিকে তাকিয়ে সাইমা হালকা হাসি দিল, ভেতরে নিজের কণ্ঠে সতর্ক করল, সত্য আড়ালে রাখো। আব্রাহাম যেন কিছু জানতে না পারে। ঘরের মধ্যে অদৃশ্য একটা নিঃশব্দ উত্তেজনা চলছে। সাইমা জানে, মিতার নিরাপত্তা, পরিকল্পনা সবকিছু এখন তার হাতে। তাই সামান্য ভুল করাটা অনেক বোকামি হতে পারে। সাইমা হাতের ব্যাগ সোফায় রেখে রুমের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ আব্রাহামের কণ্ঠ ঘরে প্রতিধ্বনিত হল, সাইমা, 1 মিনিট। সাইমা থমকে দাঁড়ালো। আব্রাহামের চোখে অস্পষ্ট উদ্বেগ, যেন কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না। সাইমা ধীরে ধীরে তার দিকে মুখ ফিরিয়ে বলল, হ্যাঁ, কি হয়েছে? আব্রাহাম কিছুক্ষণ নীরব থাকল, তারপর ঠোঁটের কোণ এক হাসি আনল, কিছু না, শুধু ভাবলাম, তুমি কি ঠিক আছো? মিতাকে দেখছি না যে। সাইমা ভেতরটা কেঁপে উঠল, মনের মধ্যে সতর্ক কাজ করল। এখন কিছু বললে বিপদ হবে। নীরব থাকতে হবে। তাই সাইমা শান্ত এবং নরম সুরে জবাব দেয়, হ্যাঁ, সব ঠিক আছে। চিন্তা করার কিছু নেই। মিতার আজ নাইট শিফট, সকালে ফিরে আসবে। আব্রাহাম আবারও হালকা মাথা নেড়ে মোবাইলটা হাতে তুলে নিল। ঘরের মধ্যে আবার নীরবতা নেমে এলো। আব্রাহামের চোখে অস্বস্তির ছায়া ভেসে উঠল। কণ্ঠে হালকা জোর দিয়ে বলল, তোমার কাছে সব ঠিক থাকলেও আমি কিন্তু স্বস্তি পাচ্ছি না। মিতা আজ হসপিটাল যায়নি। তার চেয়েও বড় কথা, মিতা 3 মাসের লিভ নিয়েছে কেন? সাইমার এবার ভয়ের সঙ্গে আতঙ্ক বেড়ে যায়। আব্রাহামের চোখে তখন আর কোনো পরিচিত মায়া নেই, মুখের ভদ্রতার আড়াল ভেঙে বেরিয়ে এসেছে অমানুষিক রূপ। সে গর্জে উঠল, তুই সাহস পেলি কই থেকে? মিতাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারলি? তার আঙুলগুলো সাইমার গলায় শক্ত হয়ে চেপে বসেছে। সাইমার বুক ধড়ফড় করছে, শ্বাস আটকে আসছে। চোখ লালচে হয়ে উঠছে, কপালের শিরাগুলো টনটন করছে। সাইমা হাত দিয়ে মরিয়া হয়ে আব্রাহামের হাত ছাড়ানোর চেষ্টা করছে। শরীরটা এদিক ওদিক ছটফট করছে, কিন্তু আব্রাহামের হাত যেন লোহার মতন শক্ত। গলার ভেতর থেকে শুধু কর্কশ শ্বাসরুদ্ধ শব্দ বের হচ্ছে। মুহূর্তের মধ্যে ঘরের সময় যেন জমে গেছে। আব্রাহামের মুখ থেকে সব ভালো সেজে থাকার মুখোশ খুলে গিয়ে প্রকাশ পেয়েছে আসল নিষ্ঠুর মুখ। আব্রাহাম এক মুহূর্তের জন্য যেন থমকে দাঁড়ালো, তারপর হঠাৎ ক্ষিপ্রতায় আবার তেতে উঠল। সাইমাকে ছেড়ে দেওয়ার পর আব্রাহামের দম নিতে যেন কষ্ট হচ্ছিল, বুক ওঠানামা করছে প্রচণ্ড রাগে। সে ঘরের এক কোণা থেকে আরেক কোণায় পায়চারি করছে পাগলের মতো। চোখে রক্তিম আভা, দাঁত কিচিয়ে ফিসফিস করছে, আমাকে ফাঁকি দিবি? আমাকে বোকা বানাবি? হঠাৎই সে ঘুরে দাঁড়িয়ে সাইমার দিকে এগিয়ে এল। সাইমা তখনও গলা চেপে ধরে কাশছে, নিঃশ্বাস ঠিকমতো নিতে পারছে না। ঠিক সেই সময় আব্রাহাম পাগলের মতো পা তুলল, আর এক ঝটকায় সাইমার বুক বরাবর লাথি বসাল। সাইমা ব্যথায় ককিয়ে উঠল, শরীরটা সোফার ওপর ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল। বুকের ভেতর আগুনের মতো ব্যথা ছড়িয়ে পড়েছে। নিঃশ্বাস যেন একেবারেই বন্ধ হয়ে আসছে। চোখের কোণে পানি জমে উঠেছে কষ্টে আর অপমানে। আব্রাহাম ততক্ষণে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, চুল এলোমেলো, চোখ দুটো শিকারীর মতন জ্বলছে। সাইমা মেঝেতে পড়ে ছটফট করছে। বুকের ভেতর ব্যথায় দম আটকে আসছে। আব্রাহামের চোখে তখন আর মানুষ নেই, নির্মম দানবের ছায়া। পায়চারি থামিয়ে সে হঠাৎ নিচু হয়ে সাইমার চুল মুঠি করে টেনে ধরল।
তোকে আমি মাফ করব ভেবেছিস? আমার সাথে বিশ্বাসঘাতকতা করে বেঁচে থাকবি? সাইমা অসহায়ভাবে কেঁদে উঠল। গলা শুকিয়ে গেছে, কোনো শব্দ বেরোতে চাইছে না। হাত দুটো আব্রাহামের শক্ত মুঠি থেকে চুল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বৃথা। হঠাৎ আব্রাহাম সাইমার মাথাটা জোরে মেঝেতে ঠুকতে লাগল। ঠাস ঠাস ঠাস। প্রতিবার ধাক্কায় সাইমার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে আসছে। কিন্তু আব্রাহাম থামল না, বরং আরো ভয়ানক হয়ে উঠল। এবার সে হাত দিয়ে সাইমার গলা চেপে ধরল। সাইমার পা দুটো ছটফট করছে, শ্বাসের জন্য বুকটা হাহাকার করছে। কণ্ঠনালী থেকে শুধু করুণ এক গোড়গোড় শব্দ বেরোচ্ছে। কিছুক্ষণের ভেতর হাত পা স্থির হয়ে এল। চোখের মনি নিস্তেজ হয়ে গেল। ঠোঁট সামান্য ফাঁক হয়ে আছে, যেন শেষ নিঃশ্বাসে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারল না। আব্রাহাম তখনও গলার ওপর হাত চেপে ধরে আছে, যতক্ষণ না সাইমার শরীর নিথর হয়ে গেল। তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দিয়ে নিঃশ্বাস ফেলে তাকালো নিজের কাজের দিকে। তার ঠোঁটে এক ভয়ঙ্কর তৃপ্তির ছায়া ফুটে উঠল। মেঝেতে নিথর সাইমার দেহ পড়ে রইল, রক্তে ভিজে, দমবন্ধ এক করুণ মৃত্যুর নিদর্শন হয়ে। আব্রাহাম সাইমার নিথর দেহের পাশে বসে পাগলের মতো হাঁপাচ্ছিল। একসময় ঠান্ডা স্বরে ফিসফিস করে বলল, এটাই তো প্রাপ্য ছিল তোর। বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই আমার পৃথিবীতে। মেঝেতে রক্তের দাগ ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। সেই দাগ যেন আব্রাহামের চোখে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরই তার মুখে ভেসে উঠল ভয়ের ছাপ। যদি অ্যাডাম জেনে যায়, যদি মিতা জানে সাইমার কি হয়েছে? তার ভেতরে দ্বন্দ্ব শুরু হলো। রক্তমাখা মেঝের দিকে তাকিয়ে গলা শুকিয়ে গেল। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে তার মুখোশ খুলে পড়তে একটুও দেরি হবে না। অন্যদিকে দূরে তখন মিতার ফ্লাইট আকাশে উড়ছে। জানালার কাছে মুখ ঠেকিয়ে সে তাকিয়ে আছে অন্ধকার রাতের দিকে। তার মনে শুধু একটাই ভাবনা, আমি কি সত্যিই নিরাপদে ফিরতে পারবো? আমার অতীত কি আমাকে ছেড়ে দেবে? মিতা জানে না, তার ঠিক পেছনে কত বড় এক অন্ধকার ফেলে এসেছে সে। এদিকে অ্যাডাম হঠাৎই সাইমার ফোনে কল দিল। বারবার রিং হতে লাগলো, কিন্তু কেউ ধরল না। অস্থির হয়ে উঠল সে। কয়েক ঘন্টা আগেই মিতার কোনো খোঁজ না পেয়ে সে সাইমার ওপর নির্ভর করছিল। আর এখন সাইমারও কোনো সাড়া নেই। কিছু একটা ঘটছে নিশ্চয়ই। অ্যাডামের ভেতর থেকে কেউ ভয়ানক এক অশনি সংকেত দিচ্ছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই মিতা গভীর নিঃশ্বাস নিল। হাওয়ায় ভেসে আসা ধুলোর গন্ধ, চারপাশের কোলাহল সবকিছুতেই যেন চিরচেনা শেকড়ের টান অনুভব করল। কিন্তু বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগছে। পায়ের প্রতিটি পদক্ষেপের সাথে মনে পড়ছে মস্কোর দিনগুলো। বিশেষ করে সাইমাকে, যে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আগলে রেখেছিল। বিপদে সত্যিকার বন্ধু হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। ধীরে ধীরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য দ্রুত পা ফেলছে মিতা। রাস্তার ভিড়, অগণিত মানুষ, শব্দে মনে হচ্ছিল জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। তবু হৃদয়ের কোথাও যেন হাহাকার। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই ভিড়ের ঢেউ যেন এক মুহূর্তে তাকে গ্রাস করল। তবে সাইমার মতো কাউকে পাশে না পেয়ে কেমন একাকী অনুভূতি হলো। একজন ক্যাব ড্রাইভার এগিয়ে এসে বলল, ম্যাডাম, কই যাবেন? মানিকগঞ্জ, ঠাকুরপাড়া। আরে চলেন, চলেন। আপনি দেখি আমার পাশের গ্রামের লোক। তা কোন দেশ থেইকা আসলেন? রাশিয়া। স্বামী সন্তান ভিনদেশে রাইখা বাংলাদেশে ঘুরতে আইছেন? মিতার বুকটা কেঁপে উঠল। আদনান যদি বেঁচে থাকতো তাহলে আজ মিতার বাচ্চা হতো, আদনানকে নিয়ে তার সুখের একটা সংসার হতো। লোকটা দ্বিতীয়বার প্রশ্ন করল না মিতাকে। মিতা চুপ হয়ে প্রাইভেট কারে বসল। গাড়ি ধীরে ধীরে এয়ারপোর্টের ভিড় পেরিয়ে যখন মহাসড়কে উঠল, তখন ঢাকা শহরের কোলাহল তার চোখে ঝাপসা হয়ে গেল। ভেতরে জমে থাকা অগণিত স্মৃতিগুলো একের একের ভেসে উঠছে মানসপটে। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখল, আকাশে মেঘেরা অগাস্টের ভেজা রং মাখিয়ে ছুটছে। রাস্তার দুই ধারে ভাঙাচোরা দোকান, কোনো জায়গায় কাঁচা রাস্তা, কোথাও ব্যস্ত বাজার। রাস্তার প্রতিটি বাঁক মিতার মনে করিয়ে দিচ্ছিল, সে তার শেকড়ের দিকে ফিরছে, মানিকগঞ্জের দিকে। যেখানে তার ছোটবেলার উঠোন, বাবার স্বপ্ন, আর আদনানের অচিন্তনীয় শূন্যতা অপেক্ষা করছে। গাড়ির ভেতরটা নিস্তব্ধ। ড্রাইভার শুধু মাঝে মাঝে হর্ন বাজাচ্ছে। মিতা জানালা দিয়ে তাকিয়ে নিজের হাত শক্ত করে চেপে ধরল। অজান্তেই ঠোঁটের ফাঁকে এক টুকরো দোয়া ফিসফিস করে বেরিয়ে এলো, আল্লাহ, আমাকে শক্তি দাও। গাড়ি এগিয়ে যাচ্ছে মানিকগঞ্জের পথে, এক নতুন যাত্রার দিকে। গাড়ি মানিকগঞ্জ শহরে ঢুকতেই মিতার বুক কেঁপে উঠল।
চেনা রাস্তা, চেনা মোড়, অথচ কত অচেনা লাগছে। অতিবাহিত সময়ে বিশাল পরিবর্তন এসেছে এই জেলায়। ড্রাইভার গাড়ি থামালো শেখ বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে দিতেই ড্রাইভার চলে গেল। তারপর লাগেজ হাতে নিয়ে গেট খুলতেই এক পরিচিত আঙিনা চোখে পড়ল। মিতার চোখ ভিজে উঠল। গেটের কাছে গাড়ির শব্দ পেয়ে ততক্ষণে বাড়ির সবাই বের হয়ে এলো ঘর থেকে। ভেতরে ঢুকতেই মিতা দেখল তার মায়ের মুখ। মিতার মা যেন বিশ্বাস করতে পারল না মিতা ফিরে এসেছে। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে মিতার গালে ছুঁয়ে বলল, তুই এসেছিস মিতা? মিতা চোখে জল নিয়ে মাথা নাড়াল। তারপর ফিসফিস করে বলল, আমি ফিরে এসেছি, মা। তিনি এক মুহূর্তও দেরি না করে মিতাকে বুকে জড়িয়ে ধরলেন। উপস্থিত কেউ কিছু বলল না, শুধু মিতার মায়ের কান্নার শব্দে তাদের চোখের কোণে জল চলে এলো। বছরের পর বছর জমে থাকা অপেক্ষা আর বেদনা যেন এভাবেই ভেঙে পড়ল। বাংলাদেশে ফেরার পর প্রথম দিন মিতা আপনজনের ভালোবাসায় ডুবে থাকল। কিন্তু রাতের বেলা যখন ঘুম ভাঙত, তখন মনে হতো রাশিয়ার দিনগুলো এখনও তাকে ঘিরে রেখেছে। গ্রাম শহরের মানুষজন যাকে একসময় করুণা নিয়ে দেখত, তারাই এবার বিস্ময় নিয়ে তাকাচ্ছে। এত ঝড়ের পরও মিতা ভেঙে যায়নি, বরং আগের চেয়ে শক্ত হয়ে ফিরেছে। অকালে বৈধব্য তাকে দমে যেতে দেয়নি, বরং নিজের পায়ে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। বাংলাদেশে এখন ডাক্তারি করার আশা আছে মিতার। তাই বিএমডিসি রেজিস্ট্রেশনের ফর্ম জমা দিয়ে আসার পর থেকেই তার দিনগুলো যেন নতুন করে সাজানো হলো। সকালবেলা উঠে নামাজ শেষে টেবিলে বই খাতা ছড়িয়ে বসে যায়। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মেডিসিন, সার্জারি, সবকিছুর নোট আবার নতুন করে পড়ছে। রাশিয়ায় যতই প্র্যাকটিস করুক, এখানে নিয়ম আলাদা। প্রশ্নগুলো ভিন্ন ধরনের, পরীক্ষার মানসিক চাপ অন্যরকম। অনেক সময় বইয়ের পাতায় চোখ রাখে, কিন্তু মনের ভেতর ভেসে ওঠে এয়ারপোর্টে সাইমার কান্নাভেজা মুখ। আবার কখনো অ্যাডামের নীরব, বিষণ্ণ চোখ। মাঝে মাঝে মিতা ক্লান্ত হয়ে পড়ে টেবিল থেকে উঠে জানালার পাশে দাঁড়ায়। আগস্টের আর্দ্র গরম হাওয়া তার মুখে এসে লাগে। বাইরে শিশুরা খেলছে, তাদের হাসির শব্দ কানে ভেসে আসে। মনে হয়, আমারও কি আবার এমন নির্ভার দিন আসবে? তবুও হাল ছাড়ে না সে। দিনের পর দিন বইয়ের নোট গুছায়, পুরনো প্রশ্নপত্র সমাধান করে, অনলাইনে লেকচার দেখে। রাতে মা ও ছোট ভাই ঘুমিয়ে পড়লে নিঃশব্দে টেবিল ল্যাম্প জ্বেলে বই পড়ে যায়। চোখে ঘুম আসে, মাথা ঝিমঝিম করে, তবু থামে না। কারণ মিতা জানে, এই পরীক্ষায় তার নতুন জীবনের দরজা খুলবে। ডাক্তার হয়ে মানুষের সেবা করা, সেটাই পূর্ণ করতে হবে। সকালবেলা সূর্য উঠেছে একটু ঝলমলে আলো নিয়ে। কিন্তু মিতার ভেতর এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। পুরো রাত প্রায় ঘুমাতে পারেনি। মাঝে মাঝে কোরআন খুলে পড়েছে, আবার নামাজ শেষে সেজদায় কেঁদেছে। আল্লাহ, তুমি আমার জন্য সহজ করে দাও। মা ভোরে উঠে মেয়ের জন্য হালকা নাস্তা বানিয়ে দিলেন। খেতে খেতে মিতার গলা শুকিয়ে যাচ্ছিল। গ্লাস ভর্তি পানি খেলেও বুকের ধড়ফড় কমল না। ভয় পাস না মা, তুই পারবি। মায়ের হাতের ছোঁয়ায় চোখ ভিজে উঠল মিতার। পরীক্ষা সেন্টারে পৌঁছানো পর্যন্ত যেন শূন্য হয়েছিল চারপাশ। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে শুধু মনে হচ্ছিল, আজই হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সেন্টারের ভেতরে ঢুকতেই দেখতে পেল অপরিচিত অনেক মুখ। কেউ কেউ ইতিমধ্যেই বইয়ের পাতায় ডুবে আছে, কেউ বা প্রার্থনা করছে। মিতার হাত কাঁপছিল। অ্যাডমিট কার্ডটা শক্ত করে ধরে রাখল। ক্লাসরুমে ঢুকেই গভীর শ্বাস নিল। একটা সাদা কাগজ, প্রশ্নপত্র আর সামনে টেবিল। মুহূর্তেই মস্কোর পরীক্ষার দিনগুলোর কথা মনে পড়ে গেল। তখন সাইমা পাশে ছিল, আজ নেই। প্রশ্নপত্র হাতে পেতেই বুকের ভেতর ধক করে উঠল। প্রথম কয়েকটা প্রশ্ন পড়েই মনে হলো, হ্যাঁ, এগুলো পারবো। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসতে লাগলো। লিখতে লিখতে সময় গড়িয়ে গেল। মাঝে মাঝে হাত ব্যথা করছিল, চোখ ঝাপসা হচ্ছিল, তবুও থামল না। শেষ মুহূর্তে কলম নামিয়ে যখন খাতাটা জমা দিল, মনে হলো বুক থেকে বিশাল একটা পাথর নেমে গেছে। সেন্টার থেকে বের হতেই হালকা বাতাস এসে ছুঁয়ে গেল চুলের গোছা। আকাশে সোনালি রোদ ঝিলমিল করছে। সকালটা অন্য দিনের মতোই শুরু হলেও মিতার ভেতরে উৎকণ্ঠা। মসজিদের মাইকে ফজরের আজান শোনার পর থেকেই বুক কাঁপছে। 3 দিন ধরে ওর একটাই চিন্তা, ফলাফলে যদি ব্যর্থ হই। নাশতা মুখে তুলতেই পারল না। শুধু বারবার পানি খেল। মা বারবার বললেন, মা, বেশি দুশ্চিন্তা করিস না। তুই চেষ্টা করেছিস, বাকিটা আল্লাহর হাতে। মিতার মনে হলো ঠিকই বলেছেন মা, তবুও ভয়টা যেন আঁকড়ে ধরেছে।
রেজাল্ট প্রকাশ হবে অনলাইনে। মোবাইল হাতে নিয়ে যখন লগ ইন করল, আঙুল কাঁপছিল এতটাই যে সঠিকভাবে টাইপ করতেও পারছিল না। অবশেষে স্ক্রিনে যখন নাম আর রোল নম্বর ভেসে উঠল, মিতার চোখ আটকে গেল এক জায়গায়। পাস্ট মুহূর্তের মধ্যে বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ ঝাপসা হয়ে গেল আনন্দের অশ্রুতে। মাথা নিচু করে শুধু একটাই শব্দ বলল, আলহামদুলিল্লাহ। মা তাড়াতাড়ি এসে জড়িয়ে ধরলেন। কেঁদে ফেললেন দুজনেই। দেখলি তো মা, তোর স্বপ্ন বৃথা যায়নি। মিতার মনে হলো 6 বছরের বিদেশ যাপন, কষ্ট, দুঃখ, হারিয়ে যাওয়া মানুষগুলো, সবকিছুর বিনিময়ে আজকের এই মুহূর্তটাই যেন জীবনের অর্জন করা সবচেয়ে বড় জয়। সন্ধ্যায় খবরটা জানাজানি হয়ে গেল। আত্মীয় স্বজন ফোন করছে, পাশের বাড়ি থেকে লোকজন এসে অভিনন্দন জানাচ্ছে। আদনানের বাবা, অদিতি এবং আদনানের মা আজ অনেক খুশি। বাড়ির মেয়ে বাড়ির নাম করেছে। পুরো বংশে এখন একজন ডাক্তার, তাও আবার মিতা। ড্যাশ 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 ড্যাশ। ভোরের আলোয় মানিকগঞ্জের আকাশ ছিল কুয়াশামাখা। পাখির ডাক আর গ্রামের মানুষের হাকডাকের মাঝেই মিতা বের হলো নতুন যাত্রার উদ্দেশ্যে। সাদা কোটটা কাঁধে গায়ে দেওয়ার সময় বুক কেঁপে উঠল। এটাই আজ থেকে ওর পরিচয়। মিতা মানিকগঞ্জ সদর হাসপাতালে জয়েন করার দিন। হাসপাতালের গেটে ঢুকতেই ভেতরে ভিন্ন এক অনুভূতি হলো। এতদিন বই আর পরীক্ষার ভেতরে শেখা সবকিছু আজ থেকে জীবন্ত মানুষদের ওপর প্রয়োগ করতে হবে। জীবন বাঁচানোর দায়িত্ব আজ থেকে তার কাঁধে। রিসেপশনে নাম লেখানোর পর সিনিয়র ডাক্তার এগিয়ে এসে বললেন, তুমি নতুন, তোমার জয়েনিং লেটারটা দেখাও। মিতা কাগজটা দিল। ডাক্তার একবার চোখ বুলিয়েই হেসে বললেন, স্বাগতম মিতা, তোমার রুম নাম্বার 302। আজ থেকেই ডিউটি শুরু। হাসপাতালের করিডোরে এগিয়ে যাওয়ার সময় মনে মনে বলল, আদনান, ইদানিং কেন জানি আমার মনে হচ্ছে আপনি মারা যাননি। আপনি বেঁচে আছেন, কিন্তু সবার চোখের আড়ালে থাকছেন। কারো চোখে ধরা পড়ছেন না। তাই আপনিও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আমার মনে কৌতূহল মেটানোর জন্য হলেও আমি আপনার তালাশ করব নতুন করে। সেদিন ডিউটি শেষে ঢাকার উদ্দেশ্য রওনা হলো মিতা। একটি নামকরা হসপিটালে ডিএনএ টেস্ট করার জন্য মিতা গিয়েছে। আদনানের বাবার চুল এবং দাড়ি ল্যাবে জমা করার পর ব্যাগ থেকে অন্য আরেকটা ছোট জিপলক ব্যাগ এগিয়ে দেয়। যদি মিতার অনুমান এবং সন্দেহ ভুল না হয় তবে মিতা নিশ্চিত আদনানের মৃত্যুর আসল রহস্যের সমাধান হবে এবং সকল নাটকীয়তার সমাপ্তি ঘটবে। আন্ডারস্কোর মিতা অনেকদিন ধরেই রাশিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন করে রেখেছে। ওর পুরনো নাম্বারগুলো বন্ধ করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতেও কারো সাথে যোগাযোগ নেই। কারণ সে ভেবেছিল রাশিয়ার প্রতিটা স্মৃতি শুধু ব্যথা মনে করিয়ে দেয়। সাইমা, আব্রাহাম, অ্যাডাম সবকিছুকে পেছনে ফেলে নতুন জীবন শুরু করেছে বাংলাদেশে। এক বিকেলে হঠাৎ মিতার বাড়ির দরজায় করা নাড়ল দুজন অপরিচিত লোক। তাদের পোশাক চলাফেরা দেখে মনে হচ্ছিল সরকারি কোনো সংস্থার লোক। মিতা দরজা খুলতেই একজন পরিচয় দিল, আমরা রাশিয়ান অ্যাম্বাসি থেকে এসেছি। আপনার সাথে জরুরি কিছু কথা আছে। মিতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। ওদের মুখের ভঙ্গি দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল। কি এমন জরুরি ব্যাপার হতে পারে? লোক দুটো বসতে বসতে জানালো, রাশিয়ায় সাইমা খুন হয়েছে কিছুদিন আগে। খুনের দায় আব্রাহাম কারাগারে আছে। তদন্তে উঠে এসেছে, খুনের দিন একই ফ্ল্যাটে মিতা নামে যে এক বাংলাদেশি মেয়ে থাকত, সে সেদিনই রাশিয়া ছেড়ে নিজ দেশ চলে যায়। তাই কোর্টে সাক্ষ্য দেওয়ার জন্য মিতার উপস্থিতি খুব জরুরি। দুজন লোকের মুখ থেকে সব শোনার পর মিতার বুক কেঁপে উঠল। হাতের আঙুলগুলো হঠাৎ ঠান্ডা হয়ে গেল। গলা শুকিয়ে আসছিল। সাইমা খুন হয়েছে, আর আব্রাহাম জেলে। এতদিন ধরে যে অতীতকে দমিয়ে রেখেছিল, আজ হঠাৎ করে তারই ভয়াবহ বাস্তবতা মিতার সামনে দাঁড়িয়ে গেছে। লোকগুলো শান্ত স্বরে বলল, মিস মিতা, আপনাকে কোর্টে সাক্ষ্য দিতে হবে। হয়তো আপনি কিছু জানেন না, কিন্তু আপনি ওই ফ্ল্যাটের একজন রেসিডেন্ট ছিলেন, তাই আপনার উপস্থিতি এবং সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিতার ভেতরটা দুলে উঠল। ওর মনে হচ্ছিল যেন বুকের ভেতরে 1000 টন পাথর চেপে বসেছে। এতদিন পর আবার রাশিয়ায় ফেরা মানেই সেই যন্ত্রণা, সেই অন্ধকার গলি আর প্রতিটি মুহূর্তের দমবন্ধ করা স্মৃতি। সে চুপ করে রইল। লোকগুলো কাগজে সই করিয়ে দিয়ে চলে গেল। দরজা বন্ধ হতেই মিতা দেয়ালে হেলান দিয়ে ধপ করে বসে পড়ল। মনে হচ্ছিল, কেন আমাকে ছাড়ছে না এই অতীত? আমি তো সবকিছু ছেড়ে চলে এসেছি। তবু কি আমি মুক্ত নই? চোখের কোণে জমে উঠল জল।
বাইরে সন্ধ্যা নেমেছে, দূরে মসজিদের মাইকে আজানের ধ্বনি ভেসে আসছে। অথচ মিতার বুকের ভেতর শুধু কাঁপুনি। ফিরতে হবে কি আবার সেই দুঃস্বপ্নের দেশে? এমন সময় মিতার মোবাইলে কল এলো। মিতা কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, দা মিতা ডিএনএ রিপোর্ট ইজ রেডি। আপনি অত দ্রুত রিপোর্ট কালেক্ট করতে হসপিটালে চলে আসুন। মিতা এবার দিশেহারা বোধ করল। কি করবে, কোথায় যাবে সে? পরিস্থিতি আজ তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। মিতা হাসপাতালের গেটের সামনে দাঁড়াতেই বুকের ভেতর ধকধকানি আরও বেড়ে গেল। হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরেছে। রিকশা অটো পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার কানে কোনো শব্দই যেন ঢুকছে না। শুধু একটা কথাই কানে বাজছে, ডিএনএ রিপোর্ট ইজ রেডি। রিসেপশনে নাম বলতেই নার্সের হাতে সই করিয়ে তাকে একটা সিল করা খাম ধরিয়ে দেওয়া হলো। মিতার হাত কাঁপছিল। সে সরাসরি হাসপাতালের বাগানঘেরা এক কোণে গিয়ে বেঞ্চে বসল। ধীরে ধীরে খাম ছিঁড়ে রিপোর্টটা বের করল। প্রথম পাতাতেই স্পষ্ট লেখা, DNA test result. Sample A, Raheem Sheikh. Sample B, unknown male. Vakata Yunath Make Jella. Result, positive match 99.9% probability. মিতার চোখে ভেসে উঠল প্রিয় মানুষটার মুখ, আদনান। তার বাবা রহিম সাহেবের সঙ্গে সেই অজ্ঞাত নমুনার মিল খুঁজে পাওয়া মানে একটাই, ওই স্যাম্পল আদনানেরই ছিল। মিতার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। চোখ ঝাপসা হয়ে এলো। এতদিনের দুশ্চিন্তা, অনিশ্চয়তা, সন্দেহ সবকিছুর উপর যেন এক ঝটকায় প্রমাণ এসে হাজির হলো। তাহলে মিতার সন্দেহ সত্যি হলো। সে কাগজটা বুকের সঙ্গে চেপে ধরল। গত 6 বছর ধরে মিতা এবং আদনানের পরিবারের সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে। কিন্তু কেন? হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে মিতা অনুভব করল, এই রিপোর্ট হাতে পাওয়া মানেই কোর্ট, পুলিশ, জেরা, আবারও নতুন এক ঝড় তাকে সামলাতে হবে। কারণ সত্যের মুখোমুখি হবার সময় এসে গেছে। বাড়িতে ফিরল। আদনানের বাবা, মা অদিতি এবং মিতাকে জিজ্ঞেস করে, কেন ঢাকায় গিয়েছিল সে? প্রতিউত্তরে মিতা মলিন হেসে বলল, আলো আধারের পার্থক্য খুঁজতে গিয়েছিলাম। মিতার কথার মানে বুঝতে পারল না তারা। মিতাও যেন স্বস্তি পেল। কারণ তাদের এই ব্যাপারটা জানানোর সময় এখনো আসেনি। সময় হলে সবটা জানাবে মিতা। আন্ডারস্কোর। মিতার ভেতরে ভয় কাজ করছিল যে আবার রাশিয়ায় ফিরতে হবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক তদন্ত টিমের পক্ষ থেকে তাকে জানানো হলো, মিস মিতা, আপনাকে রাশিয়া আসতে হবে না। কোর্ট চায় আপনার জবানবন্দি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়া হোক। এতে আপনার নিরাপত্তা এবং আপনার বর্তমান পরিস্থিতি অক্ষুণ্ণ থাকবে। খবরটা শুনে মিতা হাফ ছেড়ে বাঁচল। পরদিনই ঢাকার রাশিয়ান অ্যাম্বাসি থেকে তার সঙ্গে যোগাযোগ হলো। অ্যাম্বাসির সিকিউর রুমে বসে ভিডিও লিঙ্কে জবানবন্দি দিতে হবে, এমনটাই জানানো হলো। মিতা ঠিক করল পরিবারের কাউকে বিষয়টা জানাবে না। নির্দিষ্ট দিনে ভোরবেলা বাসে চড়ে রওনা হলো। অ্যাম্বাসির সামনে গিয়ে দাঁড়ালো। গেটের ভেতরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল। আজ আমাকে আবারও ফিরে তাকাতে হবে ভয়াল কালো অতীতের দিকে। যে অতীত তাকে আর আদনানকের মৃত্যুর রহস্যের মাঝে গোলকধাঁধায় ফেলে রেখেছে। ভেতরে ছোট্ট একটি কনফারেন্স রুমে ক্যামেরা, স্ক্রিন, হেডফোন সব প্রস্তুত। স্ক্রিনে রাশিয়ান কোর্টরুম দেখা যাচ্ছে। উত্তেজনাম পরিবেশ, বিচারকের চশমাধরা চোখ, আইনজীবীদের তীক্ষ্ণ দৃষ্টি। মিতাকে শপথ করানো হলো। তারপর প্রশ্ন শুরু হলো, মিস মিতা, আপনি আব্রাহাম এবং সাইমার সঙ্গে কবে থেকে একসাথে ছিলেন? আপনি কি কিছু জানতেন তাদের গোপন ব্যাপারে? প্রশ্ন আসতেই বুক কেঁপে উঠল, হাত ঘেমে গেল। কিন্তু ধীরে ধীরে নিজের ভাঙা অথচ দৃঢ় কণ্ঠে সব বলল সাইমা তার সবচেয়ে কাছের মানুষ ছিল। আব্রাহামের সঙ্গে সাইমা এবং তার সম্পর্ক ফ্রেন্ডলি ছিল। বাংলাদেশে আসার আগ পর্যন্ত মিতা সব স্বাভাবিক দেখে এসেছে। হুট করে আপনি কেন রাশিয়া থেকে চলে এসেছেন? এত ভালো চাকরি, ভালো ভবিষ্যতের তোয়াক্কা না করে বাংলাদেশে চলে আসার মতো বোকামি আপনি কেন করলেন? বাংলাদেশের মানুষ বাংলাদেশে ফিরে আসতে হতো আজ হোক বা কাল। স্ক্রিনের ওপারে কোর্টরুমে নীরবতা। মিতার কণ্ঠ ভেসে যাচ্ছে দূর দেশে। অবশেষে মিতা বেরিয়ে এলো। বের হতেই শর্ট বৃষ্টি এসে তাকে ভিজিয়ে দিল। পরবর্তীতে কেসের খাতিরে মিতাকে আবারও আসতে হবে। সেদিন মানিকগঞ্জে ফেরার পর মিতার জ্বর এলো। পরিবারের সবাই ভয় পেল। তবে ওপরওয়ালার অশেষ মেহেরবানিতে মিতার জ্বর সেরে যায়। জ্বর থেকে ওঠার পর থেকে মিতার মাঝে আমূল পরিবর্তন হয়। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, আদনানের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য হলেও কেস ওপেন করা উচিত। মিতা সেদিনই রহিম সাহেবকে সঙ্গে নিয়ে কেস ওপেন করতে মানিকগঞ্জ থানায় যায়।
এবং সেখানে গিয়ে জানতে পারল আদনানের কেস রি-ওপেন করা আছে এবং রহিম সাহেব রি-ওপেন করে রেখেছে। মিতার হুট করে নির্বাণ সাহেবের কথা মনে পড়ে যায়। তার মানে নির্বাণ মিথ্যা বলেনি, রহিম সাহেবের কেস রিওপেন করেছে কথাটি সে সত্যি বলেছিল। মিতা এবার দোটানায় পড়ে গেল। কার কথা বিশ্বাস করা উচিত, অ্যাডামের কথা নাকি নির্বাণের? আপাতদৃষ্টিতে নির্বাণের কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে মিতার। আন্ডারস্কোর আদালতের ভেতর চাপা টেনশন। ঢাকা হাইকোর্টে দাঁড়িয়ে আছে মিতা। কয়েক মাসের পরিশ্রম, কাগজপত্র, রিপোর্ট আর হাসপাতালের ফাইলগুলো আজ আদালতে হাজির করেছে সে। প্রসিকিউশন বলল, মাননীয় বিচারক, আবেদনকারী দা মিতা দৃঢ় সন্দেহ প্রকাশ করেছেন যে 6 বছর আগে আদনান নামে যে মৃতদেহ দাফন করা হয়েছিল সেটি আসলেই তার স্বামী আদনানের ছিল কিনা। আব্রাহাম নামের এক যুবক সাইমা নামের এক মেয়েকে হত্যার দায় জেলে আছে। সেই খুনের সাসপেক্ট হিসেবে আছেন দা মিতা। রাশিয়ায় থাকাকালীন দা মিতার সঙ্গে ডিটেকটিভ অফিসার নির্বাণের সঙ্গে দেখা হয়। মিতার সঙ্গে আদনানের ব্যাপারটা নিয়ে অনেক আলাপ হয়। এই কাগজে সব রেকর্ড আছে এবং সেই থেকে মিতার মনে হচ্ছে আদনানের মৃত্যুর পেছনে রহস্য লুকিয়ে আছে। রহস্য সমাধানের জন্য প্রমাণের প্রয়োজন, কিন্তু এখন পূর্ণাঙ্গ প্রমাণের জন্য কবর থেকে আদনানের কবর থেকে মৃতদেহ উত্তোলন করে ডিএনএ মিলানো ছাড়া আর কোনো উপায় নেই। আদালতে ফিসফাস শুরু হলো। সাংবাদিকরা আগ্রহ নিয়ে কলম চালাচ্ছে। বিচারক নীরব থেকে কিছুক্ষণ কাগজপত্র উল্টেপাল্টে দেখলেন, তারপর সোজা চোখ মিতার দিকে। দা মিতা, আপনি কি সত্যিই চান এই প্রক্রিয়া সম্পন্ন হোক? জানেন তো 6 বছর আগের দাফনকৃত লাশের অবস্থা ভয়াবহ হতে পারে। তবুও মাননীয় বিচারক, আমি শুধু চাই সত্যিটা প্রকাশ পাক। বিচারক মাথা নেড়ে রায় ঘোষণা করলেন। আদালত কবর খননের অনুমতি দিচ্ছে। মানিকগঞ্জ থানার পুলিশের তত্ত্বাবধানে এবং ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে মৃতদেহ উত্তোলন করা হবে এবং ডিএনএ পরীক্ষা করা হবে। প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আদালতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। সবার ভেতর সাড়া পড়ে গেল। মিতার বুক কেঁপে উঠল। এখন আর ফেরার পথ নেই। ঢাকার হাইকোর্টে রায় ঘোষণার পরদিন সকালেই পুরো শহরে হুলস্থুল পড়ে যায়। স্থানীয় টিভি চ্যানেলগুলো নিউজ স্ক্রুল চালাতে থাকে। 6.5 বছর আগে দাফনকৃত আদনানের কবর খোলা হচ্ছে। সত্য উদ্ঘাটনের পথে এক নারী ডাক্তার। মানিকগঞ্জের ছোট্ট গ্রামে ভোর থেকেই লোকজন জমতে শুরু করে। গ্রামের মানুষজন ভয়ে ভয়ে দাঁড়িয়ে, কেউ বা কানাঘুষা করছে। এতদিন পর আবার লাশ খোঁড়া হবে। যদি লাশ আদনানের না হয়? সকাল 10টার দিকে সাদা পোশাকের পুলিশ, ফরেনসিক অফিসার আর ম্যাজিস্ট্রেট এসে পৌঁছালেন। চারপাশে ব্যারিকেড, সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ থেমে নেই। মিতা কবরের পাশে দাঁড়িয়ে আছে। হিজাব দিয়ে ঢাকা মুখ, চোখে শুধু শূন্যতা। পাশে বসে রহিম সাহেব, আদনানের মা, অদিতি এবং মিতার মা দাঁড়িয়ে আছে। আদনানের বাবা বৃদ্ধ মানুষটা কাঁদতে কাঁদতে কুরআন তিলাওয়াত করছিলেন, আর বলছিলেন, আল্লাহ, যদি কোনো অন্যায় ঘটে থাকে, তবে সত্যি প্রকাশ করুন। কবর খনন শুরু হলো। খননকারীরা সাবধানে মাটি কাটতে লাগলো। মাটি নরম হলেও গভীরে যেতে যেতে সবার বুক কাঁপছে। গরমে ঘেমে নিয়ে সবাই একাকার। মিতা এক হাত দিয়ে বুক চেপে ধরে আছে। প্রতিটি কোদালের শব্দে মনে হচ্ছে তার হৃৎপিণ্ড ফেটে যাবে। হঠাৎই শবদেহের কাঠামো দেখা গেল। পোচাগলা কাপড়, ভাঙা বাঁশের অংশবিশেষ। সবাই নীরব হয়ে গেল। ফরেনসিক অফিসার গ্লাভস পরে অস্থি আর দাঁতের স্যাম্পল সংগ্রহ করলেন। আরেকজন রক্তের স্যাম্পল রাখলেন বিশেষ কন্টেইনারে। ম্যাজিস্ট্রেট অফিসিয়াল নোট লিখে সিল দিলেন। মিতা তাকিয়ে আছে, শরীর কাঁপছে। মনে মনে বলল, এটা কি আদনানের শরীর? না, অন্য কেউ। 6 বছর ধরে যে মানুষকে মৃত ভেবে বেঁচে আছি, আজ যদি প্রমাণ হয় সে আদৌতেও মৃত ছিলই না। চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ল। কিন্তু সে নিজেকে সামলে নিল। ফরেনসিক টিমের গাড়ি ধীরে ধীরে ঢাকা শহরের দিকে রওনা দিল। স্যাম্পল যাবে ল্যাবে। রহিম সাহেব মিতার দিকে তাকিয়ে বললেন, মা, যদি আমার ছেলের কবরেই অন্য কেউ শুয়ে আছে, তবে কি আদনান বেঁচে আছে কোথাও? মিতা কোনো উত্তর দিল না। শুধু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আল্লাহ, আমাকে শক্তি দাও। সত্যটা যেন আমি সহ্য করতে পারি। ডিএনএ রিপোর্ট প্রকাশের দিন। মিতা সকাল থেকেই ঢাকা মেডিকেলের ফরেনসিক ল্যাবের কক্ষে। ঘড়ির কাঁটা এগোচ্ছে, কিন্তু তার মন থমকে আছে। ভেতরটা কাঁপছে, উত্তেজনা আর শূন্যতার এক অদ্ভুত মিশ্রণ বইছে শরীরে।
ল্যাবের দরজা খুলতেই ফরেনসিক অফিসার নম্র ভঙ্গিতে মিতার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার শিহাব এবং মিতাকে বললেন, ডিএনএ রিপোর্ট তৈরি হয়েছে, এই নিন। অফিসার শিহাব রিপোর্ট হাতে নিল। তারপর রিপোর্ট খুলে দেখল, ডিএনএ ম্যাচ, লাশের নমুনা, কবর খননের লাশ। রহিম সাহেবের স্যাম্পলের ম্যাচ 0%। লাশের সঙ্গে স্যাম্পলের ম্যাচ 0%। ফরেনসিক অফিসার মিতার দিকে তাকিয়ে বললেন, মিতা, পরীক্ষা নিশ্চিত করেছে লাশটা আদনানের নয়। তাই আমরা এই লাশক অন্য কারো হিসেবে বিবেচনা করতে পারি। মিতা ধীরে ধীরে জানালার দিকে তাকালো। ঢাকায় কাঠ-ফাট্টা রোদ, বাতাসে ধুলোর গন্ধ। মনে মনে বলল, এবার সত্যটা আরো সহজ এবং জটিল নামক সমীকরণে আটকে গেল। অন্তত এখন তো জানা গেল আদনান বেঁচে আছে, কিংবা তার ঠিকানা রাশিয়ায়। যাকে দিনরাত চোখের সামনে দেখেছি, কিন্তু বুঝতে পারিনি সে কে ছিল আমার। মিতা ল্যাব থেকে বের হয়ে আসার পর কেস পরিচালনাকারী অফিসার তার পাশে হাঁটছিলেন। কাগজপত্র হাতের একপাশে রেখে তিনি মৃদু কণ্ঠে বললেন, মিতা, 1 মিনিট, আমি আপনার সঙ্গে একটি বিষয় স্পষ্ট করতে চাই। লাশের ডিএনএ পরীক্ষা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের জানতে হবে আপনি যে স্যাম্পলটি সংগ্রহ করেছিলেন সেটি কিভাবে নেওয়া হয়েছিল। সেই স্যাম্পলটি কি সরাসরি রহিম সাহেবের সঙ্গে মিলিয়ে দেখার জন্য নেওয়া হয়েছিল? মিতা কিছুক্ষণের জন্য স্তব্ধ। মনে মনে ভাবল, এ মুহূর্তে সত্যটা বলা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তারপর নিঃশ্বাস টেনে ধীরে ধীরে বলল, হ্যাঁ অফিসার, স্যাম্পলটি আমি সরাসরি সংগ্রহ করেছি। এটা ছিল রহিম সাহেবের ডিএনএ এর সাথে তুলনা করার জন্য। কিন্তু রিপোর্টের ফলাফলে দেখা যাচ্ছে সেই স্যাম্পলের সঙ্গে 99% মিল আছে। অথচ লাশের সঙ্গে ডিএনএর কোনোরকম মিল নেই। অফিসারের চোখে প্রশ্নী দৃষ্টি ভেসে উঠল, যেন বোঝাচ্ছে, তাহলে আপনি কি নিশ্চিত আপনার সংগৃহীত স্যাম্পলটি কোনোভাবে পরিবর্তন হয়নি, বা কোনো তদবির মাধ্যমে ফলাফল প্রভাবিত হয়নি? মিতা দৃঢ় কণ্ঠে বলল, আমি নিশ্চিত অফিসার, সবকিছু আমি নিজে করেছি, কোনো কারচুপির সুযোগ ছিল না। অফিসার নোটপ্যাডে কিছু লিখলেন, চুপচাপ মিতার দিকে তাকালেন, যেন বোঝাচ্ছেন এই তথ্য পরবর্তী তদন্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। অফিসার মৃদু কণ্ঠে আরও এগোলেন, চোখে আর কিছু জানতে চাওয়ার আভাস। মিতা, আপনি বললেন স্যাম্পলটি সরাসরি সংগ্রহ করেছেন। তাহলে আমাদের জানতে হবে স্যাম্পলে যে ব্যক্তির ডিএনএ নেওয়া হয়েছে তিনি কে? আমরা কি তার পরিচয় জানতে পারব? মিতা কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল, এই প্রশ্নের উত্তর দিলে তার পরিকল্পনা ফাঁস হতে পারে। কিন্তু অফিসার ধাপে ধাপে সত্য উন্মোচনের জন্যই জিজ্ঞেস করছেন। ধীরে ধীরে মিতা বলল, স্যাম্পলটি নেওয়া হয়েছিল একজন অজানা ব্যক্তির থেকে। ব্যক্তির আসল পরিচয় আমি এখানে প্রকাশ করতে পারছি না, কারণ সেটা রাশিয়া এবং বাংলাদেশের আইনের সংযোগে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হতে পারে। অফিসার চোখে গভীর অবিশ্বাস আর আগ্রহের মিশ্রণ দেখালেন। আপনার সংগৃহীত এই স্যাম্পলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেই ব্যক্তির বিস্তারিত জানব না। কিন্তু কেন? মিতা দৃঢ়ভাবে মাথা নাড়িয়ে বলল, কারণ এই মুহূর্তে আসল পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। আমার কাজ শুধুমাত্র ডিএনএ তুলনা নিশ্চিত করা, আর আদনানের মৃত্যুর সত্যতা যাচাই করা। অফিসার নোটপ্যাডে কিছু লিখলেন, তারপর মিতার দিকে কঠিন দৃষ্টি রাখলেন। মনে হলো, এখান থেকে তদন্তের আসল মোড় শুরু। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আদনানের কবরে এই লাশ কার? অফিসার নোটপ্যাডে কিছু লিখলেন, তারপর মাথা ঝুঁকিয়ে চিন্তায় ডুবে গেলেন। আর মিতা মনে মনে ভাবল, মিতার সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করা উচিত, যাকে ঘিরে মিতার এত আয়োজন বাংলাদেশে। তারও তো জানা উচিত সে মিতাকে গুমরাহ করে কি পেয়েছে। নির্বাণ সাহেবকে কেন হত্যা করেছে? নির্বাণ সাহেব সত্যি বলেছিল বলে কি তাকে মৃত্যু উপহার দিয়েছে? মিতার সবটা জানতে হবে। কেন সে মিতাকে সত্যের আলো থেকে অন্ধকারে আড়াল করে রেখেছিল সেদিন? চলবে।